আচ্ছা, তো আজকে ক্লাসটা শুরু করি। আমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা করছি, আজকে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার শুরু করব। তো চ্যাপ্টারটা হচ্ছে পরিমাণগত রসায়ন। সো এই চ্যাপ্টারটা হচ্ছে টোটালি ম্যাথমেটিক্স বেসড। তো এখানে প্রচুর ম্যাথস আছে। তো আমি হচ্ছে অনেক সোজাভাবে ম্যাথগুলা করাবো। বইয়ে অনেক ডিটেলসে করা আছে, ভেঙে ভেঙে করা আছে, অনেক জটিল আকারে আছে। তো আমি হচ্ছে যেভাবে করাবো সেভাবে যদি শিখতে পারি তাহলে আমাদের একবার এইচএসসি প্লাস অ্যাডমিশন কভার হয়ে যাবে। তো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো পরিমাণগত রসায়নের পরে হচ্ছে আমার ইচ্ছা আছে জৈব যৌগ ধরতে পারি, তো আপাতত এটা শেষ করব। তো ম্যাক্সিমাম 7 থেকে 8টা ক্লাস লাগবে। তো দেখা যাক, চলো শুরু করি। তো প্রথমে হচ্ছে নামটা হেডিং দিছি পরিমাণগত রসায়ন, তো পাশে লেখা হয়েছে ভাজা। তার মানে এটাকে হচ্ছে ফ্রাই করা হবে, ভাজা করা হবে, তারপর হচ্ছে গিলে খাওয়ানো হবে। আচ্ছা, তো প্রথম যে টপিক সেটা হচ্ছে টাইপ 1। টাইপ 1-এর মধ্যে আমরা দেখবো হচ্ছে মোলের রেলগাড়ি। তো আমি এখানে কিছু সামারি করছি আর কি। টাইপ 2-তে দেখবো হচ্ছে সংযুক্তি রিলেটেড ম্যাথ। টাইপ 3-তে থাকবে ঘনমাত্রা। বিভিন্ন ঘনমাত্রা নিয়ে আমরা আলোচনা করব, তার মধ্যে মোলারিটি থাকবে, মোলালিটি থাকবে, পিপিএম, পিপিবি, এটসেট্রা এটসেট্রা। টাইপ 4-এ হচ্ছে আমরা মেইনলি ম্যাথ দেখব। তো এখানে লেখা আছে রাসায়নিক সমীকরণ ভিত্তিক গণনা। তো রাসায়নিক সমীকরণ নির্ভর যে সমস্ত ম্যাথগুলো আছে সব ধরনের ম্যাথ আমরা হচ্ছে এখানে দেখব। তার মধ্যে ভেজাল নির্ণয় আছে, টাইট্রেশন আছে, সাধারণ সমস্যাবলী আছে। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ সমতাকরণ। তো এটা হয়তো বা অনেকের কাছে অনেক কঠিন লাগবে, সো আমি ইনশাল্লাহ ভালো করে শেষ করে দিব। তো লাস্টে যে টাইপটা দেখবো সেটা হচ্ছে টাইপ 5। এটা হচ্ছে বিয়ার ল্যাম্বার্ট সূত্র। সো সূত্রটা বোঝাবো, সামান্য কিছু ম্যাথ করাবো বুয়েটে। এখান থেকে আসলে অনেক বেশি ম্যাথ এরকম আসে না, বাট আচ্ছা, তো লেটস গো, শুরু করি। তো প্রথমে হচ্ছে মোলের রেলগাড়ি। তো রেলগাড়ি কেন বলা হয়েছে? কারণ হচ্ছে এখানে মোল সংখ্যার যাবতীয় যত প্রকার সম্পর্ক সম্ভব একেবারে সারা জীবনের জন্য এখানে তুলে রাখা হয়েছে। তো আমার একটা ভিডিও আছে, ভিডিও যারা দেখছো ফ্রি ক্লাসের তারা হয়তো বা এই সম্পর্কে জানো, তাও এখানে আমি একটু সামারি করে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে এন। এন এর পরিচয়টা কি? এন হচ্ছে মূল সংখ্যা, আমরা সবাই জানি। আচ্ছা, তো এই সম্পর্কগুলা যদি আমরা জানি তাহলে আসলে লাভ কি? তাহলে এই চ্যাপ্টারের সমস্ত ম্যাথই আমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। কারণ এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম ম্যাথ হচ্ছে আমরা মূল সংখ্যাকে ভেঙে 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 ম্যাথগুলা করি। আচ্ছা, তো পরিচয়গুলো একটু জেনে আসি। তো এন ইকুয়াল আমরা লিখতে পারি ডাব্লিউ/এম, যেখানে ডাব্লিউ হচ্ছে ভর। এবং একটা কথা ভালোভাবে মনে রাখতে হবে, এই ভরটা হচ্ছে অবশ্যই গ্রাম এককে থাকবে। আচ্ছা, আর এম কি? এম হচ্ছে মোলার ভর। মোলার ভর বলতে আমরা আণবিক কিংবা পারমাণবিক ভর, দুই প্রকার ভরকেই বুঝে থাকবো। এটার একক হবে গ্রাম পার মোল। গ্রাম পার মোল। আচ্ছা, যদি আমাদের কোনো কিছুর ভর নির্ণয় করতে বলা হয় বা ভরের সম্পর্ক জানতে চাওয়া হয় তাহলে আসলে আমরা এই মোল সংখ্যাকে এভাবে ভাঙবো। আচ্ছা, তো এরপরে আসো, এন কে আবার n/nও লেখা যায়। এন এর পরিচয়টা কি? এন এর পরিচয় হচ্ছে অণু, পরমাণু, আয়ন বা ইলেকট্রন সংখ্যা। মানে যে কোনো সংখ্যাকে আসলে এন দ্বারা রিপ্রেজেন্ট করা হবে। আর এন এ এটার পরিচয় কি? এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা। সো অ্যাভোগাড্রো সংখ্যার একটা নির্দিষ্ট ভ্যালু আছে, আমরা সবাই জানি। সেটা 1 মোলের জন্য কত? 6.02 ইন্টু 10⁻23। আচ্ছা, তো কখনো যদি আমাদের অণুর সংখ্যা জানতে চাওয়া হয় কিংবা পরমাণুর সংখ্যা জানতে চাওয়া হয়, হইতে পারে আয়ন কিংবা ইলেকট্রন, তখন আসলে মোল সংখ্যা যদি কোথাও থাকে তাহলে সেটাকে আমরা n/n তে ভেঙে দিব, তারপরে আমরা ম্যাথ করে নিয়ে আসবো। আচ্ছা, তো এবার আরেকটা সম্পর্ক লেখা হয়েছে VL/22.4। এই সম্পর্কটা আমরা কখন ইউজ করব? যখন এসটিপিতে কোনো গ্যাসের আয়তন জানতে চাওয়া হবে। এবং একটা ইম্পর্টেন্ট কথা, এখানে এই ভি এর পাশে দেখো ছোট করে লেখা হয়েছে এল। তো এল দ্বারা আসলে বোঝাইতেছে এখান থেকে যে আয়তনটা আমরা পাবো এই সম্পর্ক থেকে, সে আয়তনটা অবশ্যই আমরা লিটারে পাবো। অথবা আমাদের যদি মিলিতে আয়তন দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা লিটারে কনভার্ট করে নিয়ে তারপরে এই সূত্রে এই জায়গাটায় বসাবো। ঠিক আছে, তাহলে এসটিপিতে জানতে চাইলে হচ্ছে VL/22.4। যদি এসএটিপিতে কোনো গ্যাসের আয়তন জানতে চাওয়া হয় তাহলে হচ্ছে VL/24.8। আর যদি এনটিপি, আমরা জানি নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, এনটিপিতে যদি আয়তন জানতে চাওয়া হয় তাহলে এভাবে আমরা বের করব, VL/24.05। আচ্ছা, তো এবার আসি
আরেকটা ইম্পর্টেন্ট সম্পর্ক এস ইন্টু ভিএল। তো মূল সংখ্যাকে এভাবেও ভাঙা যায়। এটা আমরা কখন ইউজ করব? যখন আমাদের ঘনমাত্রা মোলারিটি এককে দেওয়া থাকবে, তার মানে হচ্ছে মোল পার লিটার এককে দেওয়া থাকবে। এটাকে এভাবেও প্রকাশ করা হয় মোলার, আমরা ডিটেলসে দেখবো আজকের ক্লাসে। তো যখন আমাকে এরকম ঘনমাত্রা দেওয়া থাকবে এবং আয়তন দেওয়া থাকবে, এই আয়তনটা অবশ্যই লিটারে হইতে হবে, তখন আমরা এই দুইটাকে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো একটা জিনিস বলে রাখি, এই ঘনমাত্রা বলতে আসলে দ্রবণের ঘনমাত্রাকে বোঝায়, দ্রবণের ঘনমাত্রা। আর এই যে আয়তন, সেটা হচ্ছে দ্রবণের আয়তন। অনেকে আবার মনে করে এটা দ্রাবকের আয়তন, বাট না, এটা হচ্ছে দ্রবণের আয়তন, এবং এই আয়তন অবশ্যই লিটারে থাকতে হবে। আচ্ছা, এবার চলে আসি আরেকটা সম্পর্কে, পিভি ডিভাইডেড বাই আরটি। তো আমরা পরিবেশ রসায়ন চ্যাপ্টারে পিভি সমান সমান এনআরটি একটা সূত্র দেখছিলাম, সেখান থেকে এন এর ভ্যালু যদি বের করি তাহলে পিভি বাই আরটি এরকম একটা সম্পর্ক পাওয়া যাবে। এখন এই সম্পর্কের একটা মেইন কনসেপ্ট হচ্ছে, এই সম্পর্কে আমরা আর এর মান কিসে বসাইতেছি, কোন ইউনিটে বসাইতেছি, তার উপর আসলে আমাদের বাকি ইউনিটগুলা নির্ভর করবে। যেমন আর এর মান যদি লিটার এটিএমে বসাও, লিটার এটিএমে, তাহলে 0.0821 তোমাকে বসাইতে হবে। তাহলে আর এর মান যদি লিটার এটিএমে বসাও, তাহলে প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার সবকিছুই লিটার এটিএমে বসাইতে হবে। আবার কখনো আর এর মান যদি তুমি এসআই ইউনিটে বসাও, তার মানে কত, 8.314 জুল পার মোল পার কেলভিন, এই ইউনিটে যদি বসাও, তাহলে পি, ভি এবং টি সবকিছুই এসআই ইউনিটে বসাইতে হবে। সো এই নিয়ে হচ্ছে পরিবেশ রসায়ন চ্যাপ্টারে আমি ডিটেলস আলোচনা করবো, এখানে জাস্ট একটু বলে রাখলাম। তারপরে দেখো আরো দুইটা সূত্র আছে, এন ইকুয়াল আইটি বাই ইএফ, এটা আমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টারে দেখছিলাম, কিভাবে প্রুফ করা হয়েছিল সেটাও দেখছি। এবং দেখো এই আইটিকে কিন্তু আমরা আবার কিউ বলতে পারি, হ্যাঁ, কিউ বাই ইএফ। তাহলে এই দুইটা সূত্র বেসিক্যালি আমাদের লাগতেছিল কোথায়? তড়িৎ রসায়ন চ্যাপ্টারে। সো দেখো আমাদের যত প্রকার সম্পর্ক আসলে সম্ভব, সবগুলা সম্পর্ক মূল সংখ্যার আমরা লিখে রাখছি এখানে। তো আমরা হচ্ছে প্রয়োজন অনুসারে আমরা জিনিসগুলো ইউজ করব। কখন আমাদের ভর দেওয়া থাকবে, ভরের সাথে কখন আমাদের অনুপরমাণুর সংখ্যা জানতে চাওয়া হইতে পারে, তখন আমরা এইটার সাথে এইটার একটা সম্পর্ক তৈরি করব, এই দুইটা নিয়ে কাজ করে দেন হচ্ছে আমরা ম্যাথটা সলভ করব। কখন আমাদের ভরের সাথে এসটিপিতে আয়তন জানতে চাওয়া হইতে পারে, তখন ভর এবং এসটিপিতে আয়তন এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করব, দেন আমরা ম্যাথগুলা সলভ করব। তো দেখো আমরা এই মূল সংখ্যার সম্পর্ক রিলেটেড কয়েকটা ম্যাথ দেখবো, এগুলো হচ্ছে হালকা পাতলা ম্যাথ, তার মানে এগুলো খুবই ইজি, তারপরেও আসলে কেন জানি পারে না আসলে মানুষজন, তো আমরা দেখার চেষ্টা করি। টাইপ 1। তো দেখো এখানে ডাটাটা কি দেওয়া হয়েছে, ম্যাথটা বলা হয়েছে যে ইঞ্জিনিয়ারিং শব্দটি 300 বার লিখতে 30 মিলিগ্রাম কার্বন খরচ হয়। আচ্ছা, তো একটা ইম্পর্টেন্ট কথা, একটা শব্দ লেখা হচ্ছে, সেটা কতবার লেখা হবে? 300 বার, মাথায় রাখো। তো 300 বার লেখার জন্য আমাদের কার্বন কত মিলিগ্রাম খরচ হয়? 30 মিলিগ্রাম। আচ্ছা, তো এই 30 মিলিগ্রাম থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, এখানে ভর নিয়ে একটা কনসেপ্ট দেওয়া আছে। আচ্ছা, তো বুঝতে পারলাম 30 মিলিগ্রাম কার্বন খরচ হয়, ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে যে একবার লিখতে কতটি কার্বন পরমাণু খরচ হয়? আচ্ছা, সো 300 বার লিখতে 30 মিলিগ্রাম কার্বন খরচ হয়, বলছে একবার লিখতে কতটি কার্বন পরমাণু। আচ্ছা, তো কতটি কার্বন পরমাণু বলতে আসলে কি বোঝাইতেছে? এটা একটা সংখ্যাকে ইন্ডিকেট করা হইতেছে, সংখ্যা জানতে চাওয়া হয়েছে, পরমাণুর সংখ্যা জানতে চাওয়া হয়েছে। তার মানে আমরা এই এই ইনফো থেকে এই জিনিসটা বুঝতে পারি যে আমাকে আসলে এন এর ভ্যালু আলটিমেটলি বের করতে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে দেখো এই ম্যাথটা করার জন্য আসলে আমাদের দুইটা সম্পর্ক লাগবে। তো সেটা কিরকম হবে, যে ভর সম্পর্কে আইডিয়া আছে, তার মানে আমরা বুঝতেছি মূল সংখ্যার যে একটা বিষয় জানি, মূল সংখ্যা ইকুয়াল আমরা লিখতে পারি ডাব্লিউ বাই এম, এই জিনিসটা আমাদের লাগবে। আবার আমাদের পরমাণু সংখ্যা জানতে চাওয়া হইতেছে কার্বনের, তার মানে এই সংখ্যার যে রিলেশনটা আছে সেটা আমাদের লাগবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা লিখতে পারি ডাব্লিউ বাই এম ইকুয়াল এন বাই এন, এবং এখান থেকে আমাদের এন এর ভ্যালুটা বের করতে হবে একবার লেখার জন্য। ঠিক আছে, আচ্ছা, তো আমরা সলভ করা শুরু করি। আচ্ছা দেখো, তো যেটা বলতেছিলাম, ভর
এখন দেখো ভর কত দেওয়া আছে, 30 মিলিগ্রাম। কার্বন পরমাণুর ভর দেওয়া আছে হচ্ছে 30 মিলিগ্রাম। এখন দেখো ডাব্লিউ, আমি এটার এককটা কি বলছিলাম, অবশ্যই গ্রামে রাখতে হবে। আচ্ছা, তাহলে 30 মিলিগ্রাম যেহেতু দেওয়া আছে, তাহলে এখানে যদি আমরা 30 লিখি, মিলিগ্রাম থেকে অবশ্যই আমাকে গ্রামে কনভার্ট করতে হবে, কারণ ডাব্লিউ এর ভরটা সবসময় আমরা গ্রামে ইনপুট দিব। তাহলে মিলিগ্রাম থেকে যদি গ্রামে যেতে হয় কি করতে হবে, 1000 দ্বারা ভাগ না গুণ। মিলিগ্রাম হচ্ছে ছোট ইউনিট, আমরা যদি গ্রামে প্রকাশ করতে চাই তাহলে হচ্ছে ভাগ দিতে হবে। তাহলে 30 ইন্টু 10⁻³ আচ্ছা, আর এবার দেখো নিচে কি দেওয়া আছে, মোলার ভর। হ্যাঁ, তো কার্বনের মোলার ভরটা কত? কার্বন এটা কি একটা পরমাণু না? তাহলে কার্বন পরমাণুর মোলার ভরটা কত হবে বলো তো? পারমাণবিক ভর যেটা, সেটা হচ্ছে 12। তাহলে এখানে লিখলাম হচ্ছে 12, কার্বন পরমাণুর পারমাণবিক ভর বা মোলার ভরটা আমরা এখানে লিখছি। আচ্ছা, তো এখন দেখো এন, এটা আমাদের বের করতে হবে, এবং এন এ এটা হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, সেটা কত, 6.02 ইন্টু 10⁻23। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমরা একটা এন এর ভ্যালু বের করে নিয়ে আসতে পারি। এন এর ভ্যালু যদি বের করি তাহলে ভ্যালুটা আসে হচ্ছে 1.505 ইন্টু 10⁻21t। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা সংখ্যা পাইছি। এই সংখ্যাটা কিসের সংখ্যা? এটা হচ্ছে কার্বন পরমাণুর সংখ্যা। আচ্ছা, তো এখন কেউ কি আমাকে বলতে পারবা যে এই যে সংখ্যাটা বের করা হইলো, এটা আসলে কয়বার লেখার জন্য ব্যবহৃত কার্বন পরমাণুর সংখ্যা বলো তো? 300 বার। একবার 300 বার। একবার না ভাইয়া। 300 বার? দেখো আমাদের এখানে ডাটায় কি বলা হয়েছে যে ইঞ্জিনিয়ারিং শব্দটি 300 বার লিখতে 30 মিলিগ্রাম খরচ হয়। তার মানে আমরা 30 মিলিগ্রাম বসাইছি এখানে, তাহলে এখান থেকে 30-এর রেসপেক্টে যে আমরা সংখ্যাটা পাইছি, সেই সংখ্যাটা আসলে 300 বার লিখার জন্য আমরা পেয়ে থাকছি। আচ্ছা, তাহলে এই যে সংখ্যাটা এখানে পাওয়া গেছে সেটা হচ্ছে 300 বার লিখার জন্য কার্বন পরমাণুর সংখ্যা, লিখার জন্য কার্বন পরমাণু সংখ্যা আমরা পাইছি। কারণ কি? কারণ 300 বার লিখতে যে ভরটা ইউজ করা হয়েছে সেই ভরটা আমরা যেহেতু এখানে ইউজ করছি, তাহলে তার রেসপেক্টে যে সংখ্যাটা পাইছি সেটা হচ্ছে 300 বার লিখার জন্য ব্যবহৃত কার্বন পরমাণুর সংখ্যা হচ্ছে এইটা। তো এখন তাহলে দেখো আমাদের প্রশ্ন কি বলছে, যে একবার লিখতে কতটি কার্বন পরমাণু খরচ হয়। তাহলে জাস্ট ঐকিক নিয়মের মাধ্যমে আমরা করতে পারি যে 300 বার লিখতে কার্বন পরমাণু খরচ হয় 1.505 ইন্টু 10⁻21t। অতএব আমরা লিখতে পারি একবার লিখতে খরচ হয় 1.505 ইন্টু 10⁻21 ডিভাইডেড বাই হচ্ছে 300। তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের এরকম একটা মান আসে 5.0166 ইন্টু 10⁻18t। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের জানতে চাওয়া হয়েছিল যে একবার লিখতে কতটি কার্বন পরমাণু খরচ হয়। তাহলে একবার লিখতে টোটাল 5.0166 ইন্টু 10⁻18টি কার্বন পরমাণু খরচ হয়। জি ভাই। ওকে, তাহলে এবার হচ্ছে আরেকটা ম্যাথ। তো এখানে বলা হয়েছে দেখো এসটিপিতে অক্সিজেন গ্যাসের ঘনত্ব কত। আচ্ছা, তো এটা কিভাবে করব? তার আগে দেখো আমরা বলছিলাম এসটিপিতে কোনো গ্যাসের যদি কোনো কিছু জানতে চাওয়া হয় তাহলে এরকম একটা সম্পর্কের কথা আমরা বলছিলাম। তাহলে আমরা বুঝতেছি যে এরকম একটা সম্পর্কের অস্তিত্ব আমরা লিখতে পারি, কারণ এসটিপি উল্লেখ করা আছে। আচ্ছা, তো বলছে কি ঘনত্ব কত, এসটিপিতে অক্সিজেন গ্যাসের ঘনত্ব কত। সো ঘনত্ব এই কথাটা দ্বারা আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এখানে ভরের অস্তিত্ব আছে, কারণ আমরা লিখতে পারতাম কি যে রো ইকুয়াল আমরা লিখতে পারতাম m/v, এটা হচ্ছে ঘনত্ব। ঘনত্ব ইকুয়াল ভরকে যদি আমরা আয়তন দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে ঘনত্ব পাওয়া যায়। সো ঘনত্ব এই কথাটা দ্বারা আমরা ভরের অস্তিত্বের একটা বিষয় কিন্তু খুঁজে পাই। তার মানে দেখো আমরা ভর রিলেটেড সম্পর্কটা আবার কোথায় পাই, W/m এ।
তাহলে যদি আমরা VL ডিভাইডেড বাই 24 এর সাথে W বাই M এর একটা সম্পর্ক করি, তাহলে হচ্ছে আমরা কিছু না কিছু বের করতে পারবো। আচ্ছা, তো এই আইডিয়াটা আমরা এখান থেকে প্রশ্নের ডাটা থেকে পেয়ে গেছি। তাহলে এখানে আমরা একটু লিখি, আমরা লিখি হচ্ছে W বাই M, কারণ মূল সংখ্যা ইকুয়াল এটাও লেখা যায়, মূল সংখ্যা ইকুয়াল এটাও লেখা যায়। আচ্ছা, তো এখন দেখো আমাদের বের করতে বলছে ঘনত্ব, আমাকে তো আসলে ভর বের করতে বলেনি। তাহলে এখানে আসলে বের করব কোন জিনিসটা? দেখো, একটা কাজ করি, এই W এখানে আছে, আমরা এই VLটাকে নিচে নামায় ফেলি এবং M টাকে উপরে উঠাই দিই, তাহলে কি দাঁড়ায় দেখি তো। এটাকে একটু এই সাইডে নিয়ে আসি, W এর নিচে নিয়ে আসলাম হচ্ছে VL লিটার এককে যে আয়তনটা, আর এই বড় হাতের M টাকে ক্রস গুণন করে উপরে পাঠিয়ে দিলাম। তাহলে এইরকম একটা জিনিস কিন্তু লেখা যায়, W বাই VL ইকুয়াল M, যেটা হচ্ছে অক্সিজেন গ্যাসের মোলার ভর ডিভাইডেড বাই 22.4। তাহলে দেখো W বাই VL বা ভর নিচে হচ্ছে আয়তন, এটাকেই কিন্তু আমরা লিখতে পারি ঘনত্ব। সেটাকে রো দ্বারাও প্রকাশ করা হয়, আবার কখনো কখনো ডেনসিটি বা ডি দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে W বাই L এই জিনিসটাই কিন্তু আসলে রো, যেটা হচ্ছে ঘনত্ব, বা ডি যেটা হচ্ছে ডেনসিটি, একইভাবে প্রকাশ করা হয়। আচ্ছা, ইকুয়াল আমরা লিখতে পারি কি M ডিভাইডেড বাই 22.4। এটা বুঝছি। এখন দেখো আমাদের বের করতে বলছি কি অক্সিজেন গ্যাসের ঘনত্ব বের করতে বলছে, তার মানে আমরা শুধু ডি এখানে নামাইলাম, রো লিখতে পারো কোনো সমস্যা নেই। তাহলে ডি ইকুয়াল, দেখো এম এটা কি, এটা হচ্ছে অক্সিজেন গ্যাসের মোলার ভর, আর অক্সিজেন যেহেতু একটা অণু, তার মানে এম হচ্ছে অক্সিজেন গ্যাসের আণবিক ভর, এবং সেটা কত? সেটা হচ্ছে 32 ডিভাইডেড বাই 22.4। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমাদের একটা মান আসে, সেই মানটা হচ্ছে 1.42। আচ্ছা, তো এখন আমাকে কি কেউ, হ্যাঁ, কেউ কি বলতে পারবা যে এই এককটা কি? এই এককটা হচ্ছে, দেখো উপরে আমরা গ্রাম বসাইছি 32 আর নিচে হচ্ছে 22.4 লিটার, তাহলে এটার এককটা হবে গ্রাম পার লিটার। ঠিক আছে, তো দেখো আমাদের এসটিপি তে অক্সিজেন গ্যাসের ঘনত্ব বের করতে বলছিল, আমরা জাস্ট এইভাবে জিনিসটা বের করে ফেলছি। তাহলে দেখো কি করছি আসলে, এই অক্সিজেন গ্যাসের মোলার ভরকে 22.4 দ্বারা ভাগ করছি। সো 22.4 দ্বারা কেন ভাগ করলাম? কারণ আমাদের এসটিপি তে ঘনত্বটা জানতে চাওয়া হয়েছিল। এখন তোমাকে যদি বলা হয় যে এসএটিপি তে ঘনত্ব কত, অক্সিজেন গ্যাসের এসএটিপি তে ঘনত্বটা কত, তাহলে দেখো এটা তো আমরা অনেক ভেজাল করে ডি বের করে তারপরে হচ্ছে করছি, সো এটা করার দরকার নেই। দেখো এসএটিপি তে ঘনত্ব কিভাবে বের করা যায়, সো তুমি জানো ডি ইকুয়াল মোলার ভর, আর এসএটিপি তে যেহেতু ঘনত্ব বের করতে বলছে, তাহলে এসএটিপি তে 1 মোলের আয়তন যেন কত ছিল? 24.8। তাহলে জাস্ট তুমি দেখো এসটিপি তে বলছিল, তাই এম বাই ডিভাইডেড বাই 22.4 ইউজ করছো, এসটিপি তে ঘনত্ব বের হয়ে গেছে। আবার এসএটিপি তে যদি ঘনত্ব বের করতে বলে, তাহলে কি লিখতে পারো? ডি ইকুয়াল এম ডিভাইডেড বাই এসএটিপির জন্য 24.8। তাহলে এটাকে যখন আমরা ক্যালকুলেট করব, 32 আগের মতো অক্সিজেনের গ্রাম আণবিক ভর ডিভাইডেড বাই 24.8 যা আসবে তাই হচ্ছে আমাদের এসএটিপি কে ঘনত্ব দিয়ে দিবে। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, তাহলে এটা খুবই সিম্পল একটা ম্যাথ। এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাব। আমরা আসলে এই ম্যাথগুলোয় মূল সংখ্যার সম্পর্কের অ্যাপ্লিকেশনগুলো দেখতেছি। এবার দেখো 250 মিলি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে, তো আমাদের এই ধরনের ম্যাথগুলার অ্যাপ্রোচ হবে যে আমাদের ডাটাগুলা কিভাবে দেওয়া বা কিসে দেওয়া আছে সেটা খুঁজে বের করা। সো দেখো এখানে 250 মিলি বলা আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের আয়তন। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 1 গ্রাম, তার মানে এটা হচ্ছে ভর। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে দ্রবণের মোলারিটি কত, এটা জানতে চাওয়া হয়েছে। তো মোলারিটি সম্পর্কে আমরা বলছিলাম যে এই যে এস, এটা হচ্ছে মোলারিটি বা মোল পার লিটার এককে ঘনমাত্রা।
তার মানে আমাদের যদি মোলারিটি বের করতে বলে তার মানে আমাদের এস বের করতে বলতেছে। এই নিয়ে আমরা আরো ডিটেলসে দেখব। সো দেখো আমাদের আসলে এস বের করতে বলতেছে। আচ্ছা, আবার পাশাপাশি আমরা দেখতেছি এখানে ভরেরও একটা অস্তিত্ব আছে। তাহলে দেখো আমরা কিন্তু বুঝতে পারতেছি এখানে আসলে আমরা কোন সম্পর্কটা ইউজ করব। যেখানে ঘনমাত্রা আছে মোলারিটি এককে এবং যেখানে ভর আছে সেটাও আমাদের লাগবে এবং এটাও লাগবে। তাহলে আমরা এইটার সাথে এবার এইটার একটা সম্পর্ক তৈরি করব। তাহলে দেখো আমরা লিখতে পারি কি, এস ইন্টু বি ছোট হাতের এল নিচে লেখা হয়েছে কারণ লিটার এককে আমাদের আয়তনটা বসাইতে হবে সব সময়, ইকুয়াল ডাব্লিউ বাই এম। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমাদের আসলে এস এর ভ্যালু বের করতে বলছে। তাহলে এস ইকুয়াল আমরা লিখতে পারি ডাব্লিউ বাই এম, আর ভিএলটা নিচে চলে যাবে। এবার আমরা মানগুলা বসাই দিই। দেখো ভর সোডিয়াম হাইড্রোক্সাইডের এটা কত দেওয়া আছে, সেটা হচ্ছে 1 গ্রাম, তার মানে 1 বসাইলাম। আর এম হচ্ছে মোলার ভর, সোডিয়াম হাইড্রোক্সাইডের গ্রাম আণবিক ভর যাই বলো না কেন, সেটা কত, সেটা হচ্ছে 40। আমরা তো মনে হয় জানি এটা 23, হাইড্রোজেন হচ্ছে 1, 24 আর 16, 40 ইন্টু এই যে আয়তন, এই আয়তনটা কিন্তু অবশ্যই লিটারে বসাইতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে 250 বসায় রেখে চলে আসে, বাট এটা কিন্তু অবশ্যই লিটারে নিতে হবে। তার মানে দেখো 1000 দিয়ে ভাগ করলে হয়। হ্যাঁ, লিটার থেকে মিলিলিটার থেকে আমরা লিটারে কিভাবে কনভার্ট করব, আমাদের 250 যে মিলিলিটার আয়তনটা আছে সেটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা লিটারে কনভার্ট করে ফেলতে পারবো। তাহলে এটা যদি টোটালটা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমাদের মান আসবে হচ্ছে 0.1 মোল পার লিটার, যেটা হচ্ছে মোলারিটি এককে ঘনমাত্রার কে ইন্ডিকেট করে। অথবা দেখবা 0.1 মোলার। হ্যাঁ, অথবা এভাবেও লেখা হয় বড় হাতের এম দ্বারা, মোল পার লিটারের জায়গায় বড় হাতের এম দ্বারাও লেখা হইতে পারে। আচ্ছা, তো আমরা মোল সংখ্যার দেখো সিম্পল কিছু ম্যাথ দেখছি, জাস্ট আমরা প্রশ্ন পড়ছি, প্রশ্ন পড়ে আমরা হচ্ছে সম্পর্কটা স্থাপন করার চেষ্টা করছি, তারপর এখান থেকে মিসিং যে ডাটাটা আছে সেটা বের করে ফেলছি। আরেকটা টাইপে চলে যাব, টাইপটা হচ্ছে সংযুক্তি। তো সংযুক্তি মানে আসলে কি বোঝায়? সংযুক্তি মানে হচ্ছে যেমন ধরো কোন একটা মিশ্রণ থাকলো, বিভিন্ন পদার্থের মিশ্রণ থাকতে পারে। সো মিশ্রণের মধ্যে ধরো এ আছে, বি আছে, সি আছে। তো তোমাকে সংযুক্তি বের করার কথা যদি বলা হয় তার মানে তোমাকে আসলে এর পার্সেন্টেজ কিংবা বি এর পার্সেন্টেজ কিংবা সি এর পার্সেন্টেজ এভাবে বের করতে বলবে। হ্যাঁ, তাহলে সংযুক্তির ম্যাথগুলো আসলে কিরকম থাকে, ম্যাক্সিমাম পার্সেন্টেজে তোমাকে বের করতে বলে যে শতকরা কতটুকু এইখানে আছে ভর হিসেবে বা কি পরিমাণ আছে, এই ধরনের জিনিসগুলা তোমাকে জানতে চাবে। আচ্ছা, তো দেখো সংযুক্তির ম্যাথের টাইপের মধ্যে আমাদের প্রথম ম্যাথ, এই ম্যাথটা একটু বুঝার আছে। তো লিখছে কি দেখো, সামুদ্রিক পানির আপেক্ষিক গুরুত্ব 1.03। আচ্ছা, তো এটাকে আমরা একটু হাইলাইট করি। সামুদ্রিক পানির আপেক্ষিক গুরুত্ব 1.03, এর 1 ডিএম কিউব বা ডেসিমিটার কিউব। আচ্ছা, এই 1 ডিএম কিউব কিন্তু 1 লিটারের সমান। হ্যাঁ, এটা হয়তো আমরা অনেকেই জানি, বাট যারা জানি না তারা একটু জেনে রাখি যে 1 ডিএম কিউব মানে হচ্ছে 1 লিটার, একই কথা। সো বলা হয়েছে এর 1 ডিএম কিউব পানি নিয়ে বাষ্পীভূত করে। আচ্ছা, তাহলে 1 ডিএম কিউব পানি নিয়ে যদি বাষ্পীভূত করা হয়, মানে হিট দেওয়া হয়, কোন একটা পাত্রের মধ্যে ধরো পানি নিছে, তারপর হচ্ছে হিট দিতেছে, হিট দিলে বাষ্পীভূত যদি করা হয় তার মানে পানিটা উড়ে চলে যাবে, 36.4 গ্রাম শুষ্ক লবণ পাওয়া গেল। আচ্ছা, সামুদ্রিক পানিতে কঠিন বস্তুর শতকরা পরিমাণ জানতে চাওয়া হয়েছে। তো এটা একটু কঠিন লাগতে পারে, সো আমি এর জন্য এখানে চিত্র এঁকে দিছি। তো দেখো, এই ধরো আমাদের সামুদ্রিক পানি 1 লিটার যখন নিয়ে আসছি এই পাত্রের মধ্যে রাখছি, তো এই পাত্রের সামুদ্রিক পানি যেটা আছে সেটার আয়তন হচ্ছে 1 ডিএম কিউব। আচ্ছা, তো আমরা জানি সামুদ্রিক পানি বা সমুদ্রের পানির মধ্যে অনেক লবণ থাকে, তার মানে আমরা বলতে পারি এখানে শুধু পানি আছে, পাশাপাশি লবণও আছে। তাহলে সমুদ্রের পানি আসলে একটা দ্রবণের মতো, এটা একটা দ্রবণ, কারণ এখানে ন্যাচারাল পানি আছে, সাথে সাথে লবণও আছে। লবণ দ্রব হিসেবে এক্সিস্ট করতেছে আর পানিটা দ্রাবক হিসেবে এক্সিস্ট করতেছে।
তাহলে পানি এবং লবণ দুইজন মিলে হইছে একটা দ্রবণ। সো সমুদ্রের পানি বলতে আসলে আমরা একটা দ্রবণকে বুঝাইতেছি। তো সমুদ্রের পানি থেকে 1 লিটার পানি বা দ্রবণ এখানে নেওয়া হয়েছে। বলা হয়েছে আমরা যদি এখানে হিট দিতাম, ধরো একটা মোম দিয়ে কিংবা বুনসেন বার্নার দিয়ে হিট দিতাম, তাহলে বলা হয়েছে সমস্ত পানির অংশটুকু উড়ে চলে যেত এবং এখানে 36.4 গ্রাম শুষ্ক লবণ পাওয়া যাইত। আচ্ছা, তার মানে এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা হচ্ছে লবণের ভর। লবণের ভর, বা এটাকে আমরা আসলে বলতে পারি এটা হচ্ছে সেই দ্রবের মতো কাজ করতেছে। এবং যখন আমরা হিট দিছি তখন আসলে দ্রাবক বা পানি উড়ে চলে গেছে। এই জিনিসটা বোঝা গেছে? এখন আমাদের জানতে চাওয়া জি হয়েছে ভাই। যে সামুদ্রিক পানিতে কঠিন বস্তুর শতকরা পরিমাণ কত। সো কঠিন বস্তু বলতে আসলে কি বোঝাইতেছে? কঠিন বস্তু বলতে বোঝাইতেছে যে লবণ সেটা একটা কঠিন সলিড। সো সেই কঠিন বস্তুর শতকরা পরিমাণ কত। তো শতকরা পরিমাণ যখন জানতে চাওয়া হবে তখন মনে রাখবা যে সেটা আসলে 100 গ্রামে ঠিক কত গ্রাম আছে সেটা জানতে চাওয়া হইতেছে। আচ্ছা, তার মানে আমাদের আসলে জানতে চাইছে কি যে সামুদ্রিক পানির 100 গ্রামে ঠিক কতটুকু কঠিন বস্তু বা লবণ আছে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তো এখন এটা আমরা একটু বের করার চেষ্টা করি। দেখো আমাদের কিছু ডাটা দেওয়া আছে, বলছে সামুদ্রিক পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.03। সো আপেক্ষিক গুরুত্বকে এখানে লেখা হয়েছে গু দিয়ে, মানে আপেক্ষিক গুরুত্ব। সো আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্বর মধ্যে কোনো পার্থক্য নাই, জাস্ট আপেক্ষিক গুরুত্বের হইতেছে কোনো একক থাকে না। দেখো 1.03 লিখছি, আর আপেক্ষিক গুরুত্বকে যদি আমরা ঘনত্ব বানাই দিই তাহলে এটার ভ্যালুও হবে 1.03, বাট ঘনত্বের একটা একক আছে এবং সেই এককটা হচ্ছে গ্রাম পার মিলি। হ্যাঁ, গ্রাম পার মিলি যা, গ্রাম পার সিসি এটাও তা, এবং গ্রাম পার সেন্টিমিটার কিউব এটাও তা। তার মানে আমরা একটা জিনিস জানবো সবসময় যে আপেক্ষিক গুরুত্ব তার কোনো একক নাই। আপেক্ষিক গুরুত্ব থেকে যদি ঘনত্ব বের করতে হয় তাহলে তার মান হচ্ছে একই থাকবে, বাট তার সাথে একটা একক যুক্ত হয়ে যাবে এবং সেই এককটা সবসময় গ্রাম পার মিলি কিংবা গ্রাম পার সিসি কিংবা গ্রাম পার সেন্টিমিটার কিউবে হইতে হবে। এই এককগুলা আসলে একই একককে বোঝায়। আচ্ছা, তো ঘনত্ব বের করে নিছি, কারণ আমরা জানি যে ঘনত্বের সাথে ভরের একটা সম্পর্ক আছে। আমাদের যেহেতু ভর জানতে চাইছে, 100 গ্রামে কতটুকু ভর আছে সেটা জানতে চাইছে, সো ঘনত্ব আমরা বের করে নিছি একক হিসেবে লিখে। এখন দেখো আমরা একটা কাজ করি, এই যে 1 ডিএম কিউব এটা তো দ্রবণ, দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, এই 1 ডিএম কিউবকে কিন্তু আমরা এটাও লিখতে পারি। দেখো 1 ডিএম কিউব মানে হচ্ছে 1 লিটার, আবার 1 লিটার সমান সমান আমরা লিখতে পারি 1000 মিলিলিটার, তাই না? এটা তো আমরা জানি। আচ্ছা, তো এটা লিখার উদ্দেশ্য কি দেখো, তাহলে দ্রবণের আয়তন আমরা বলতে পারি 1 লিটার কিংবা 1000 মিলিলিটার। মানে আমরা যে পাত্রে পানিটা নিছিলাম সেই পানির টোটাল আয়তন হচ্ছে 1000 মিলিলিটার বা 1 ডিএম কিউব, প্রশ্নে বলা ছিল। এখন আমরা একটা কাজ করি, দ্রবণের ভরটা বের করার চেষ্টা করি। সো দ্রবণের ভর যদি বের করতে হয় তাহলে কি করা যায় দেখো, লেখা যায় এম ইকুয়াল রো ইন্টু ভি। তার মানে দ্রবণের ভর ইকুয়াল দ্রবণের ঘনত্ব ইন্টু দ্রবণের আয়তন। এই দ্রবণের ঘনত্বের সাথে দ্রবণের আয়তন যদি গুণ করে দিতে পারি তাহলে আসলে আমরা দ্রবণের একটা ভর পেয়ে যাব। তাহলে দেখো ঘনত্ব কত ছিল, ঘনত্ব ছিল হচ্ছে 1.03 গ্রাম, নিচে হচ্ছে মিলি, লিখছি এইভাবে, গ্রাম পার মিলিকে এইভাবে লিখছি, গ্রাম পার মিলি, ইন্টু ভি। এই আয়তনটাকে আমরা 1000 হিসেবে লিখবো, কারণ 1 লিটার বলা হয়েছে, 1000 মিলি। এভাবে লিখলে সুবিধা কি, যে আমাদের যে এককটা আছে দেখো, এই মিলি এবং এই মিলি কাটাকাটি চলে যেতে পারে, এই কারণে আমরা 1 ডিএম কিউবকে আমরা 1000 মিলিতে কনভার্ট করে নিছি। আচ্ছা, তাহলে দেখো এই মিলি কাটাকাটি, তাহলে ঘনত্ব ইন্টু আয়তন গুণ করলে 1.03 ইন্টু 1000 রয়ে যাইতেছে, এদের গুণ করলে
আমরা একটা ভ্যালু পাই, সেই ভ্যালুটা হচ্ছে 1030 গ্রাম। আচ্ছা, তার মানে আমরা একটা ভর পাইছি, এবং এই ভরটা কিসের ভর? এই ভরটা হচ্ছে দ্রবণের ভর। তার মানে দেখো, আমাদের দ্রবণের আয়তন আমরা জানতাম 1 লিটার বা 1000 মিলিলিটার, সেখান থেকে আমরা দ্রবণের ভর বের করছি। সেই ভরটা কিভাবে বের করলাম? ঘনত্বকে আয়তন দ্বারা গুণ করলাম, আমরা দ্রবণের ভর পেয়ে গেছি। এখন এই ভর পাইলে আমাদের লাভ কি? দেখো, আমরা ঐকিক নিয়মের মাধ্যমে খুব ইজিলি ম্যাথটা করে ফেলতে পারি। দেখো, এই যে ভর, দ্রবণের ভর, এই ভরে আসলে 36.4 গ্রাম লবণ ছিল না? কারণ আমাদের বলা হয়েছিল 1 লিটারে 36.4 গ্রাম শুষ্ক লবণ পাওয়া গেছে। তার মানে আমরা বলতে পারি, দেখো, দ্রবণের আয়তনকে যদি আমরা ভরে কনভার্ট করে ফেলি, তাহলে আমরা লিখতে পারি যে 1030 গ্রাম দ্রবণে লবণ ছিল কত? 36.4 গ্রাম। এটা কি আমরা লিখতে পারি? আচ্ছা, এই দ্রবণটা আসলে কেমন দ্রবণ? এটাকে আসলে বলা হইতেছে, এটা হচ্ছে সামুদ্রিক পানিকে ইন্ডিকেট করতেছে। মানে সামুদ্রিক পানি আসলে দ্রবণ হিসেবে থাকে, পানিও থাকে এর সাথে এবং লবণও থাকে। তার মানে আমরা এভাবেও বলতে পারি যে 1030 গ্রাম সামুদ্রিক পানিতে লবণ পাওয়া গেছে 36.4 গ্রাম। আমাকে কি বলছে? সামুদ্রিক পানিতে কঠিন বস্তুর শতকরা পরিমাণ কত, মানে 100 গ্রাম সামুদ্রিক পানিতে কত গ্রাম আছে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো, তাহলে 1030 গ্রাম সামুদ্রিক পানিতে লবণ আছে 36.4 গ্রাম, 1 গ্রাম সামুদ্রিক পানিতে লবণ আছে 36.4 গ্রাম, ডিভাইডেড বাই হচ্ছে 1030। অতএব 100 গ্রামে শতকরা যেহেতু বলছে, তার মানে 100 গ্রামে কত গ্রাম আছে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে 100 গ্রাম দ্রবণে কিংবা সামুদ্রিক পানিতে লবণ আছে, এখানে যদি লিখি তাহলে 36.4, নিচে আছে হচ্ছে 1030 ইন্টু হচ্ছে 100। তাহলে এটা যদি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে হচ্ছে 3.53 গ্রাম এরকম কিছু একটা পাওয়া যাবে। সো দেখো, আমরা হচ্ছে 100 গ্রামের মধ্যে কত গ্রাম লবণ আছে সেটা বের করে ফেলছি। সো এই জিনিসটাকে কিন্তু আমরা পার্সেন্টও বলতে পারি। 100 গ্রামে যে কোনো কিছুর ভর যদি আমরা বের করতে পারি তাহলে ওইটাকে আমরা পার্সেন্ট বলতে পারি। এবং শতকরার এই ইউনিটটাকে W/W বলা হয়, এটা আমরা পরবর্তীতে দেখব ডিটেলস যখন পড়ব। তার মানে আমরা বলতে পারি যে সামুদ্রিক পানিতে আসলে 3.53% কি আছে? 3.53% কঠিন বস্তু বা লবণ রয়েছে। ঠিক আছে, কারণ আমরা 100 গ্রামে বের করে নিয়ে আসছি, তার মানে এটাকে আমরা 3.53%ও বলতে পারি। ভাই একটা প্রশ্ন ছিল, বলো। এই যে ভাই আপেক্ষিক গুরুত্ব মানে এই জিনিসটা আসলে কি, মানে এইখানে একটু কনফিউশন, আপেক্ষিক গুরুত্ব বলতে আসলে কি বোঝায়? আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝায় যে কোনো কিছুর ঘনত্বকে যখন তুমি 4 ডিগ্রি সেলসিয়াস এককে পানির ঘনত্ব দ্বারা ভাগ করো, তখন একটা ইউনিটলেস জিনিস আচ্ছা, পাওয়া যায়, সেটাই হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। এইটাই আপেক্ষিক গুরুত্ব। হ্যাঁ, এটাই ঠিক আপেক্ষিক আছে, গুরুত্ব। আবার একটু বলেন তো। জি ভাই। আবার বলবো? আচ্ছা, আমি বলি। দেখো, আপেক্ষিক গুরুত্ব কিভাবে ক্যালকুলেট করে? আপেক্ষিক গুরুত্ব হচ্ছে যে কোনো পদার্থের ঘনত্ব, যে কোনো কিছুর ঘনত্ব এবং এই ঘনত্ব হবে গ্রাম পার মিলি এককে। ওকে, আর 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব, এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবসময় 1 থাকে, 1 গ্রাম পার মিলি। তো দেখো, তাহলে এই রেশিওটাই হচ্ছে আপেক্ষিক গুরুত্বকে বোঝায়। তাহলে দেখো, উপরেও হচ্ছে গ্রাম পার মিলি, নিচে হচ্ছে গ্রাম পার মিলি, এবং পানির ঘনত্ব যেটা সেটা হচ্ছে 1 গ্রাম পার মিলি। তাহলে দেখো, আপেক্ষিক গুরুত্বের কোনো একক থাকতেছে না, এবং সেটা এখানে দেখো একক বিহীন হিসেবে লেখা হয়েছে। বুঝতে পারছো? তাহলে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে যে কোনো কিছুর ঘনত্ব ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব, সেটা দ্বারা ভাগ করলে আমরা একক বিহীন একটা রাশি পাই, সেটাই হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। সো এটা নিয়ে আসলে এত কনফিউশনের কিছু নাই, সিম্পল জিনিস। তো আমরা জাস্ট ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য আপেক্ষিক গুরুত্বের যে ভ্যালু, সেটাকে ঘনত্ব যখন প্রকাশ করব তখন আসলে পানির অংশটুকু বাদ হয়ে যাবে, তখন 1.03 গ্রাম পার লিটার, এটাই হচ্ছে ঘনত্বকে বোঝাবে। ঠিক আছে?
আমরা সংযুক্তির আরেকটা ম্যাথ দেখবো। এই ম্যাথটা একটু কঠিন লাগতে পারে, বাট আমি খুব ঠান্ডা মাথায় বুঝাবো। এটা খুব কাজের একটা ম্যাথ। দেখো, আগের ম্যাথটা বুঝছো তো সবাই? জি ভাই। আচ্ছা ঠিক আছে। তো দেখো এখানে কি বলা হয়েছে, এটা সংযুক্তির আরেকটা ম্যাথ। সো এটা একটু মনোযোগ দিয়ে আমরা দেখবো। দেখো, এটা হচ্ছে মিশ্রণের সংযুক্তির ম্যাথ। হ্যাঁ, তো একটা মিশ্রণ আছে, বলছে যে কপার অক্সাইড এবং কপার টু অক্সাইডের মিশ্রণে, তার মানে ধরো একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে কপার অক্সাইড এবং কপার টু অক্সাইডের একটা মিশ্রণ তৈরি করা হয়েছে। সেই মিশ্রণে 80% কপার আছে। কপার অক্সাইড এবং কপার টু অক্সাইডের একটা মিশ্রণ নেওয়া হয়েছে, সেই মিশ্রণে 80% কপার আছে। ভালো কথা। বলছে মিশ্রণে কপার অক্সাইড ও কপার টু অক্সাইডের শতকরা সংযুক্তি কত, মানে এটার পার্সেন্টেজটা কত এবং এটার পার্সেন্টেজটা কত। আমরা যে পাত্রে মিশ্রণ তৈরি করছি সেই পাত্রে কপার অক্সাইড এবং কপার টু অক্সাইডের শতকরা পরিমাণটা কত। প্রশ্নটা বোঝা গেছে? এটাই হচ্ছে শতকরা সংযুক্তি। জি ভাই। আচ্ছা দেখো, তো এখন আমরা একটা পাত্র আঁকি। চলো, এই ম্যাথগুলা পাত্রের মাধ্যমে সলভ করলে খুব ইজি হয়ে যায়। দেখো, তাহলে আমরা পাত্রের মধ্যে দুইটা উপাদান নিছি মিশ্রণের, একটা হচ্ছে কপার অক্সাইড আর একটা হচ্ছে কপার টু অক্সাইড। তো আমরা যেহেতু শতকরা সংযুক্তি বের করতে বলছে, আমরা হচ্ছে 100তে ক্যালকুলেট করব, তাহলে আমাদের জন্য ম্যাথ ক্যালকুলেশন খুব ইজি হয়ে যাবে। আমরা ধরে নিলাম আমাদের মিশ্রণের টোটাল ভর হচ্ছে 100 গ্রাম। মিশ্রণ, এখানে আমরা একটা মিশ্রণ তৈরি করছি কপার অক্সাইড এবং কপার টু অক্সাইড, সেই মিশ্রণের টোটাল ভর হচ্ছে ধরে নিছি 100 গ্রাম। তাহলে 100 গ্রাম যদি হয়, আমরা ধরে নিলাম যে কপার অক্সাইড আছে হচ্ছে x পরিমাণ, তাহলে কপার টু অক্সাইড কত থাকবে, 100 থেকে x বাদ দিব, তাহলে 100 মাইনাস x পরিমাণ। বুঝা গেছে? জি ভাই। আচ্ছা, তো জি এখানে ভাই। একটা কথা ভাই বলা এটা হয়েছে। টোটাল মিশ্রণটা হচ্ছে 100 গ্রাম, আর কপার অক্সাইড x আর হলো কপার টু অক্সাইড 100 মাইনাস x। হ্যাঁ, সিম্পল জিনিস। আচ্ছা, ধরে নিছি টোটাল মিশ্রণ হচ্ছে 100 গ্রাম। 100 কেন ধরা হয়েছে? কারণ শতকরা সংযুক্তি বের করতে বলা হয়েছে। আমরা ম্যাথ খুব ইজি হয়ে যাবে, ডাইরেক্ট অ্যান্সার যেটা বের হবে ওটাই আসলে অ্যান্সার। আচ্ছা, তো দেখো এখানে আরেকটা কথা বলা হয়েছে, কপার অক্সাইড এবং কপার টু অক্সাইডের মিশ্রণে 80% কপার আছে। তো দেখো এখানে আমি একটু লিখে রাখছি, এটা জাস্ট একটু মাথায় রাখো, এটা ম্যাথের এইখানে লাগবে না, পরে লাগবে। তো এখানে বলা হয়েছে এই দুইটার মিশ্রণে কপারের পার্সেন্টেজ হচ্ছে 80%। সো এই যে কপার এবং কপার, এদের পরিমাণ হচ্ছে 80% বা 80, 100তে 80। জাস্ট এটা একটু লিখে রাখলাম, এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। দেখি এখন কিভাবে ম্যাথটা করা যায়। সো দেখো, এই ম্যাথটা আসলে দুইটা স্টেপের মাধ্যমে আমরা করব। প্রথমে আমরা একটা কাজ করি, আমরা কপার অক্সাইডের কথা চিন্তা করি। এই কপার অক্সাইডে একটা নির্দিষ্ট পরিমাণ কপার আছে, একটা নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন আছে। আচ্ছা, তাহলে কপার অক্সাইড, তো কপার অক্সাইডের আণবিক ভরটা আমরা বের করতেছি। তাহলে কপার হচ্ছে 63.5 প্লাস হচ্ছে 16 হচ্ছে অক্সিজেনের। তাহলে কপার অক্সাইডের মোলার ভর বা আণবিক ভর হচ্ছে 79.5 গ্রাম। আচ্ছা, তো একটা কাজ করি, এই যে কপার অক্সাইড আছে, এই যে 79.5 গ্রাম আছে, এই 79.5 গ্রামে, এই 79.5 গ্রাম কপার অক্সাইডে ঠিক কতটুকু কপার আছে সেটা আমরা বলতে পারি না? সেটা একটু লিখি। দেখো, আমরা লিখতে পারি যে 79.5 গ্রাম কপার অক্সাইডে আমরা আসলে কপার কতটুকু পাই। নর্মালি 63.5 গ্রাম কপার পাই, এটা তো আমরা লিখতে পারি, তাই না? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটু ঐকিক নিয়ম করি যে 1 গ্রাম কপার অক্সাইডে আমরা কপার পাই হচ্ছে 63.5 ডিভাইডেড বাই 79.5 গ্রাম। আচ্ছা, তাহলে একটা কাজ করি, দেখো আমরা ধরে নিছি কপার অক্সাইডের অ্যামাউন্টটা কত, এটা হচ্ছে এক্স। তাহলে আমাদের মিশ্রণে যদি এক্স পরিমাণ কপার অক্সাইড থাকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্স গ্রাম কপার অক্সাইডে তাহলে কতটুকু কপার থাকতে পারে, সেটা হচ্ছে 63.5 ইন্টু হচ্ছে এক্স গুণ হয়ে গেল ডিভাইডেড বাই 79.5। তাহলে এই যে অ্যামাউন্টটা পাইলাম, এটা আসলে এই এক্স গ্রামে ঠিক কতটুকু কপার থাকতে পারে সেই অ্যামাউন্টটা কিন্তু আমরা এইভাবে প্রকাশ করতে পারি। হ্যাঁ, তাহলে এই অ্যামাউন্টটা আসলে কিসের অ্যামাউন্ট? এটা হচ্ছে কপারের অ্যামাউন্ট। কিসের মধ্যে? কপার অক্সাইডে কপারের অ্যামাউন্ট হচ্ছে এরকম থাকবে। আচ্ছা, তো এবার একটা কাজ করি,
কপার অক্সাইডে কপারের পরিমাণ কতটুকু থাকবে সেটা তো বের করলাম। তো এবার একটা কাজ করে, আমাদের আরেকটা আছে কপার 2 অক্সাইড। সো এখানে আসলে কতটুকু থাকবে সেটা একটু বের করার চেষ্টা করি। সো এটা যদি ক্যালকুলেট করতে হয় তাহলে আবার আগের নিয়মে আমরা হচ্ছে মোলার ভরটা ক্যালকুলেট করি। সো মোলার ভর হচ্ছে 63.5 ইন্টু হচ্ছে 2, এবার দুইটা কপার আছে, প্লাস হচ্ছে 16, তো এটা হচ্ছে 143 আসবে। তো ঠিক আগের মতো সিস্টেমে আমরা লিখতে পারি কি 143 গ্রাম কপার 2 অক্সাইডে কপার আছে কত 63.5 ইন্টু 2, কারণ 2 গুণ আছে, তার মানে আমরা লিখতে পারি 127 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি একে কত আছে, লাস্টে আমরা লিখতে পারি যে আমাদের বের করতে হবে কোন পরিমাণের মধ্যে, এই পরিমাণের মধ্যে, কারণ আমরা মিশ্রণে এই পরিমাণ ধরে নিছিলাম। তাহলে আমরা লিখতে পারি যে 100 মাইনাস এক্স গ্রাম কপার 2 অক্সাইডে তাহলে কতটুকু থাকতে পারে। তাহলে দেখো এই 127 ওখানে লিখলাম, 143 নিচে চলে আসলো, আর এটা গুণ হয়ে গেল। তাহলে 100 মাইনাস হচ্ছে এক্স গ্রাম। তাহলে আমরা কি পাইলাম আসলে? আমরা পাইলাম কপার অক্সাইডে কপারের পরিমাণ এবং কপার 2 অক্সাইডে কপারের পরিমাণ, ঠিক আছে, এক্স এবং 100 মাইনাস এক্স এর রেসপেক্টে। এ পর্যন্ত বুঝতে পারছি? এটাও কিসের পরিমাণ? এটাও কিন্তু কপারেরই পরিমাণ। কার রেসপেক্টে? কপার 2 অক্সাইডের রেসপেক্টে। এটা কপার অক্সাইডের রেসপেক্টে। আচ্ছা, যাই হোক, সো আমরা যেটা বলতেছিলাম, তাহলে এই যে কপার এটা হচ্ছে টোটাল কপার মিশ্রণে, তাই না? আচ্ছা, তাহলে দেখো প্রশ্ন মতে আমরা একটা কথা লিখতে পারি। প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে টোটাল কপার কত হয় সেটা একটু লিখি, যে 63.5 ইন্টু হচ্ছে এক্স, যেটা হইতেছে এক্স থেকে আসা 79.5, প্লাস আর 100 মাইনাস এক্স থেকে আসা যেটা, সেটা হচ্ছে 127 ইন্টু 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে 143। তাহলে এটা হচ্ছে টোটাল কপার। আমাদের টোটাল মিশ্রণ যখন আমরা 100 ধরে নিছিলাম, সেই 100-র মধ্যে টোটাল কপার হচ্ছে আমাদের এই দুইটার যোগফল। তাহলে 100-র মধ্যে টোটাল কপারের পরিমাণ যদি এই দুইটার যোগফলের সমান হয়, তাহলে আমরা লিখতে পারি এইটা ইকুয়াল আবার এই 80 না? দেখো তো, আমাদের কিন্তু আবার বলেই দিচ্ছে যে কপার অক্সাইড এবং কপার 2 অক্সাইডের মিশ্রণে 80% কপার আছে। তার মানে আমরা টোটাল মিশ্রণ যদি 100 ধরে নেই, তাহলে 100-র মধ্যে আমাদের কপার আছে হচ্ছে 80। তাহলে দেখো এই 100-র রেসপেক্টেই আমরা কিন্তু এই দুইটা নিয়ে আসছি। তাহলে এই দুইটাকে যোগ করি যদি, তাহলে টোটাল 100-র মধ্যে কতটুকু কপার আছে সেটা এভাবে বের করা যায়। আবার এইটা ইকুয়াল আমরা কিন্তু 80 বলতে পারি, কারণ মিশ্রণে 100-র মধ্যে 80 পরিমাণ কপার আছে, এটাও বলা হয়েছে। তার মানে এই দুইটার যোগফল শর্ত মতে 80-র সমান। এটাও টোটাল কপার, টোটাল মিশ্রণ 100, এর মধ্যে আবার আমরা ম্যাথমেটিক্যালি যেই ফরমেশনটা দ্বারা করাইছি সেটাও আসলে 100-র মধ্যেই ক্যালকুলেট করছি, টোটাল 100। তাহলে এইটা ইকুয়াল এটা আমরা লিখতে পারি। এ পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই পর্যন্ত যদি বুঝে থাকি, তাহলে এখান থেকে আমরা সুন্দর করে ঝাঁকাঝাঁকি করে এক্স এর ভ্যালুটা বের করে নিয়ে আসবো। সো এক্স এর ভ্যালু আসবে হচ্ছে 98.6 গ্রাম। আচ্ছা, তো আমরা যদি একটা কাজ করি, আমরা যদি এক্স নিয়ে আসছি, তার মানে এটা আসলে কার পরিমাণ বের করছি? দেখো তো, কপার অক্সাইড। তার মানে আমাদের যে 100 গ্রাম মিশ্রণ ছিল, এখানে কপার অক্সাইডের টোটাল পরিমাণটা কত বের করে নিয়ে আসছি। সেটা কত? সেটা হচ্ছে 98.6 গ্রাম। তাহলে কপার 2 অক্সাইড কত হবে? 100 মাইনাস এক্স। তার মানে আমরা বলতে পারি যে কপার 2 অক্সাইড হবে হচ্ছে 100 মাইনাস এক্স। এক্স এর ভ্যালু কত? 98.6। তো ক্যালকুলেট করলে এটা আসে হচ্ছে 1.4 গ্রাম। ঠিক আছে, এ পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, আর এটা কিসের? এটা হচ্ছে কপার অক্সাইড। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যে 100 ধরছিলাম, এই 100 ধরার সুবিধা কি? দেখো, মিশ্রণের ভর 100 ধরে নিছিলাম, তার মানে আমরা বলতে পারি না যে এই যে 100, এই 100 গ্রামের মধ্যেই কপার অক্সাইড আছে হচ্ছে 98.6 গ্রাম এবং
কপার 2 অক্সাইড আছে হচ্ছে 1.4 গ্রাম, টোটাল 100-র মধ্যে, তাই না? এটা বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো 100-র মধ্যে যে পরিমাণ থাকবে সেটাই আসলে পার্সেন্টেজ। তার মানে আমরা বলতে পারি যে কপার অক্সাইডের 100-র মধ্যে আছে হচ্ছে 98.6 গ্রাম, তার মানে কপার অক্সাইডের পার্সেন্টেজ হচ্ছে 98.6%। এবং একইভাবে আমরা যদি কপার 2 অক্সাইডের পার্সেন্টেজকে বলতে চাই, এভাবে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি 1.4%, কারণ আমরা 100-র মধ্যে ক্যালকুলেট করে নিয়ে আসছিলাম। তাহলে যাহাই ভর সেটাই 100-তে ক্যালকুলেট করা হয়েছে, আর 100-তে ক্যালকুলেট করা হয়েছে বিধায় আমরা ডাইরেক্ট বলে দিতে পারি এগুলাই আসলে পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে দেখো আমরা হচ্ছে দুইটা টাইপ শেষ করে ফেলছি। টাইপ 1-এ আমরা কি দেখছিলাম? আমরা হচ্ছে মোল সংখ্যার কয়েকটা ম্যাথ দেখছিলাম 3টা, আর টাইপ 2-তে আমরা হচ্ছে সংযুক্তির ম্যাথ দেখলাম 2টা। সো এবার আসলে আমরা টাইপ 3-তে চলে আসবো, এবং এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, আমি একটু সময় নিয়ে পড়াবো এবং ডিটেলসে পড়াবো, তো সবাই একটু মনোযোগ রাখা লাগবে। শুরু করি। তো ঘনমাত্রার কাহিনী, মানে যত কাহিনী আছে সব হইতেছে আমি এবার ফিনিশ করব। তো দেখি, এটা হচ্ছে টাইপ 3। তো ঘনমাত্রার বিভিন্ন একক আছে, আমাদের সেই এককগুলার পরিচিতি সম্পর্কে জানতে হবে। ঘনমাত্রাকে আমরা বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারি। ঘনমাত্রাতে আমরা ম্যাক্সিমাম মোলারিটি এককে প্রকাশ করি, মোল পার লিটার। হ্যাঁ, এটা আমরা সবাই দেখছি। তো মোলারিটি ছাড়াও ঘনমাত্রা প্রকাশের আরো বিভিন্ন একক আছে। তো মোলালিটি আছে, নরমালিটি আছে, শতকরার মাধ্যমে প্রকাশ করতে পারি, একটু আগে ম্যাথটাতে দেখে আসছি, যেটাও কিন্তু আসলে অ্যাকচুয়ালি ঘনমাত্রা, যে 100 গ্রামে কতটুকু আছে সেটা আসলে শতকরা ইউনিটে ঘনমাত্রাকে ইন্ডিকেট করে। আবার পিপিএম, পিপিবি, পিপিটি এগুলা সম্পর্কেও দেখব। সো দেখো একটা একটা করে শুরু করি। তো মোলারিটিকে প্রকাশ করা হয় এস দিয়ে। তো মোলারিটি বলতে কি বুঝাইতেছে, যে আমরা যে মোল পার লিটার এই কথাটা লিখি, তো এটা আসলে কি বোঝায়? এটা বোঝায় যে 1 লিটার দ্রবণে, খুব ইম্পর্টেন্ট কথা, যে 1 লিটার দ্রবণে, কিন্তু অনেকে আবার দ্রাবকে মনে করে, বাট মোলারিটি এটা কিন্তু দ্রবণে। সো দেখো 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে সেটাই হচ্ছে মোলারিটি। তাহলে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকবে সেটাই হচ্ছে আসলে মোলারিটি। এবং একককে কি বলা হয়? দেখো এককটা এভাবে রিপ্রেজেন্ট করা থাকবে যে 3m। তাহলে 3m এইভাবে যদি লেখা থাকে তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে মোলারিটি একককে বোঝাইতেছে। অথবা এই বড় হাতের এম না লিখে এভাবেও লিখতে পারে 1 মোল পার লিটার। সো মোলারিটি এককটাকে দেখবা যে সংখ্যার পরে এভাবে লেখা হয় m, অথবা 1 মোল পার লিটার এভাবেও লেখা হয়, সংখ্যার পরে মোল পার লিটার আকারেও লেখা হয়। তো মোলারিটি বলতে বুঝলাম, আমরা ভালোভাবে মনে রাখবো যে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে, দ্রব। আচ্ছা, এবার আসো মোলালিটি। তো মোলালিটিকে কিভাবে বলা হইতেছে? এটাকে প্রকাশ করা হয় এসএম দ্বারা। লেখা হয়েছে যে 1 কেজি দ্রাবকে, দেখো পার্থক্য আছে, এখানে ছিল 1 লিটার দ্রবণে, এখানে আয়তন, লিটারটাকে আমরা ভরে কনভার্ট করে দিছি, এবং এটা হচ্ছে 1 কেজি দ্রাবকে। এটা ছিল দ্রবণ এবং এটা হচ্ছে দ্রাবক, দেখো পার্থক্য আছে। তো দ্রাবক কিভাবে বের করে? দ্রাবকের ভর আর দ্রবণের আয়তন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই, দ্রাবকের ভর এবং দ্রবণের আয়তন। আচ্ছা, তাহলে দেখো 1 কেজি দ্রাবকে যত মোল দ্রব থাকে, এভাবে মোলালিটি ইউনিটটাকে প্রকাশ করা হয়। যেমন ধরো একটা পাত্র যদি থাকে, এই পাত্রের মধ্যে ধরো এভাবে যদি থাকে যে 1 কেজি দ্রাবক আছে, তো 1 কেজি দ্রাবকে ধরো আমার যদি 2 মোল দ্রব থাকে, তাহলে এটার মোলালিটি কিরকম? এটার মোলালিটি হচ্ছে 2 মোল পার 1 কেজি, এবং এই কেজিটা হচ্ছে দ্রাবককে বুঝাইতেছে। আর দ্রাবক কিভাবে বের করে আমরা জানি, দ্রবণ থেকে যখন দ্রবটা বাদ দিয়ে দেই তখনই আসলে দ্রাবক আমরা পেয়ে যাই। সো আমরা জাস্ট পরিচিতি সম্পর্কে একটু দেখতেছি, তারপর আমরা ডিটেলসে যাব। তাহলে মোলালিটি এবং মোলারিটির মধ্যে পার্থক্য কই? দেখো এখানে কোনো পার্থক্য নাই, যত মোল দ্রব এখানেও যত মোল দ্রব। এখানে ছিল 1 লিটার দ্রবণে, এখানে হয়ে গেছে 1 কেজি দ্রাবকে। হ্যাঁ, এভাবে সংজ্ঞায়িত করা হয়েছে জিনিসটাকে। এবং দেখবা এটাকে প্রকাশ করা হয় হচ্ছে সংখ্যা
সংখ্যার পরে একটা ছোট হাতের এম দেওয়া থাকে, যেটা দ্বারা মোলালকে বোঝায়। হ্যাঁ, যেমন তোমাকে বলা হইতে পারে যে কোনো দ্রবণের ঘনমাত্রা 2 মোলাল, 2m, 2m দ্বারা বোঝাইতেছে এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 2 মোলাল, 2 মোলাল। সেভাবে আসলে এককটা লেখা হয় পাশে। আচ্ছা, তাহলে মোলারিটি বুঝলাম, মোলালিটিও বুঝলাম। এবার আসো নরমালিটি। তো নরমালিটি জিনিসটা কি? নরমালিটি জিনিসটা আরো সিম্পল বাট একটু গর্জিয়াস। দেখো কিরকম, যে দেখো 1 লিটার দ্রবণে, সো এখানে দেখো মোলারিটির সাথে নরমালিটির একটা মিল আছে। মোলারিটিতেও বলা হয়েছে 1 লিটার দ্রবণে, নরমালিটিতেও বলা হইতেছে 1 লিটার দ্রবণে, বাট পার্থক্য আছে এই জায়গাটায়। যত গ্রাম তুল্য ওজন সংখ্যা, এই জিনিসটা অনেকের কাছেই নতুন, যারা এই চ্যাপ্টার পড়ছো তারা হয়তো জানো না। তো দেখো কি বলা হইতেছে যে 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্য ওজন সংখ্যা থাকে সেটাই হচ্ছে নরমালিটি। আচ্ছা, তো গ্রাম তুল্য ওজন সংখ্যাকে n প্রাইম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। মোল সংখ্যাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হইতো? n দ্বারা মোল সংখ্যাকে রিপ্রেজেন্ট করা হইতো, বাট গ্রাম তুল্য ওজন সংখ্যাকে n প্রাইম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আমরা আস্তে আস্তে ভেঙে ভেঙে দেখবো, কোনো সমস্যা নেই, জাস্ট পরিচয় নিয়ে নিতেছি। n প্রাইম, হ্যাঁ n প্রাইম। আমরা আপাতত জাস্ট পরিচয়টা জেনে রাখতেছি। তার মানে নরমালিটি কি? 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্য ওজন সংখ্যা থাকে সেটাই হচ্ছে নরমালিটি। আর সেটাকে এভাবে প্রকাশ করা হয়, একটা সংখ্যা থাকে, এককটা হয় n। তার মানে কোনো দ্রবণের ঘনমাত্রাকে যদি নরমালিটি এককে প্রকাশ করতে হয় তাহলে বলা হবে 3 নরমাল দ্রবণ আছে, 3 নরমাল দ্রবণ এখানে আছে, বা এর ঘনমাত্রা হচ্ছে 3 নরমাল। বুঝতে পারছো? তাহলে 2m যদি থাকে তাহলে বুঝতে হবে 2 মোলাল, 2 এর জায়গায় 3 যদি থাকে তাহলে 3 এর পাশে যদি বড় হাতের m থাকে তাহলে 3 মোলার বা মোল পার লিটার। আর যদি ধরো একটা সংখ্যা 3 এর পাশে n থাকলো, সেটাকে বলা হয় 3 নরমাল। বুঝতে পারছো? তাহলে মোলারিটি, মোলালিটি, নরমালিটি এই জিনিসগুলার পরিচয়টা বোঝা গেছে নাকি? 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে, 1 কেজি দ্রাবকে যত মোল দ্রব থাকে, এটা হচ্ছে 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্য ওজন সংখ্যা থাকে সেটাই হচ্ছে নরমালিটি। তাহলে দেখো আমাদের তুল্য ওজন সংখ্যা, ওটা আরেকবার বলবেন এটা কি? এটা বলি নাই এখনো। তুল্য ওজন সংখ্যা মানে হচ্ছে n প্রাইম। মোল সংখ্যাকে কি বলা হয়? n দ্বারা প্রকাশ করা হয় না? জি ভাই। আর তুল্য ওজন সংখ্যাকে n প্রাইম দ্বারা প্রকাশ করা হয়, বাট এটা জিনিসটা কি সেটা আমরা দেখাচ্ছি। তো দেখো আমরা একটা কাজ করব, আমরা মোলারিটি হচ্ছে আমাদের সবচেয়ে আদর্শ ইউনিট এবং এটাই হচ্ছে আমাদের বহুল ব্যবহৃত সবচেয়ে ইউজফুল ইউনিট। তা আমরা একটা কাজ করব, আস্তে আস্তে আমরা কিছু সম্পর্ক এস্টাবলিশ করার চেষ্টা করব। এই মোলালিটির সাথে আমরা মোলারিটির সম্পর্ক তৈরি করব, নরমালিটির সাথে সম্পর্ক তৈরি করব, শতকরার সাথে মোলারিটির সম্পর্ক তৈরি করব, এই পিপিএম, পিপিবি, পিপিটি এর সাথেও মোলারিটির সম্পর্ক তৈরি করব, এবং মোলারিটি থেকে আমরা আসলে সব ইউনিটগুলাতে যাইতে পারবো। আচ্ছা, তো দেখো এই তিনটার পরিচয় জানছি, শতকরা নিয়ে আমি ডিটেলস দেখাবো, আর পিপিএম, পিপিবি, পিপিটি নিয়ে আমরা শর্টে দেখব। হ্যাঁ, এগুলাও কি? এগুলাও হচ্ছে ঘনমাত্রার বিভিন্ন একক। আচ্ছা, তো এবার চলে আসো এই জায়গাটায়। সো প্রথমে আমরা যেটা দেখতেছি যে আমরা বলছিলাম যে ঘনমাত্রার সমস্ত একক থেকে আসলে আমরা মোলারিটিতে চলে যাওয়ার জন্য বিভিন্ন সম্পর্ক এস্টাবলিশ করব, তাহলে আমাদের খুব ইজিলি ম্যাথগুলা করা যাবে। আচ্ছা, তো দেখো প্রথমে আমরা যে সম্পর্কটা তৈরি করব সেটা হচ্ছে মোলারিটি এবং নরমালিটির মধ্যে সম্পর্ক। সো এটা একটু স্টেপ বাই স্টেপ আমরা করব। তার আগে আসলে মোলারিটির ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেখে আসি। দেখো আমরা একটা সূত্র দেখছিলাম না? আমরা দেখছিলাম n ইকুয়াল s ইন্টু বিএল, যেখানে s এর পরিচয় কি ছিল? আমরা বলছিলাম s হচ্ছে মোলারিটি এককে ঘনমাত্রা, যার একক হচ্ছে মোল পার লিটার। আর ভিটা কি ছিল? ভি হচ্ছে দ্রবণের আয়তন, এবং এই আয়তনটা অবশ্যই লিটারে থাকতে হবে। তাহলে মোল সংখ্যা ইকুয়াল যদি s ইন্টু ভি হয়, তাহলে ধরো আমি যদি s বের করতে চাই, তাহলে s ইকুয়াল আমরা কি লিখতে পারি? s ইকুয়াল, এই ভিএলটা নিচে চলে আসবে, তাহলে n বাই ভিএল। এ পর্যন্ত লেখা যায়?
আচ্ছা, তো দেখো এই এন এর পরিচয় কি? এন এর পরিচয় আমরা সবাই জানি, এটা আমরা দেখে আসছি, মোল সংখ্যা। আর ভিএলটা বলছিলাম দ্রবণের আয়তন। এখন দেখো এই মোল সংখ্যাটাকে চলো আমরা একটু ভেঙে দিই, ভরে কনভার্ট করি। তো মোল সংখ্যাটাকে আমরা আবার কি লিখতে পারি? W/m এভাবে লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই লাইন থেকে পরবর্তীতে যদি আমি বড় হাতের এমটাকে নামায় দিই, তাহলে এরকম একটা লাইনে পৌঁছায় যাইতে পারি। আচ্ছা, তাহলে S ইকুয়াল আমরা লিখতে পারি W/m ইন্টু হচ্ছে VL। এই পরিচয়গুলো আবার লিখে দিছি আমি। W হচ্ছে ঘনমাত্রার ক্ষেত্রে দ্রবের ভর, M কি? দ্রবের মোলার ভর, যদি দ্রব অণু হয় তাহলে গ্রামাণবিক ভর, যদি দ্রব পরমাণু হয় তাহলে গ্রাম পারমাণবিক ভর, বা এটাকে একবারে মোলার ভর হিসেবে বলা হয়ে থাকে। আর এটা কি? দ্রবণের আয়তন, এবং এটা অবশ্যই লিটারে। এখন দেখো তোমাদের বইয়ে ম্যাক্সিমাম ম্যাথ হচ্ছে, ম্যাথের যে আয়তনের এককটা থাকে সেই আয়তনের এককটা থাকবে হচ্ছে মিলিলিটারে। তো তোমাকে সবসময় 1000 দিয়ে ভাগ করে লিটারে কনভার্ট করে নিতে হয়। সো আমি এত কষ্ট না করে আমরা জাস্ট একটা সূত্রের মাধ্যমে জিনিসটাকে লেখার চেষ্টা করি। দেখো তাহলে S ইকুয়াল আমরা লিখি W/m। দেখো আমার আয়তনটাকে আমরা ধরো এভাবে দেওয়া থাকতে পারে, মিলিলিটার এককে দেওয়া থাকতে পারে। সো এখানে মিলিলিটার এককে যদি আয়তন কখনো দেওয়া থাকে সেটাকে 1000 দিয়ে ভাগ করে বসাইতে হবে। তাহলে ভি লিটার যা ভি মিলি ডিভাইডেড বাই 1000 আসলে তা। এই পর্যন্ত লেখা যায় কখনো যদি মিলিতে আয়তন দেওয়া থাকে। আচ্ছা, তো এখন দেখো, তো আমরা একটা কাজ করি, তাহলে 1000 যদি নিচে থাকে 1000 লাভ দিয়ে উপরে চলে যাবে। উপরে যদি চলে যায় তাহলে W ইন্টু 1000 ডিভাইডেড বাই ভি ml ইন্টু m, এইরকম একটা সম্পর্ক লেখা যায়। এবং এটা সরাসরি সূত্র ছিল 9-10 এ। হ্যাঁ হ্যাঁ, সরাসরি সূত্রই তো ছিল, কিন্তু কিভাবে ছিল এটা আমি একটু দেখাই দিলাম এখানে। আচ্ছা, তো এই 9-10 এর সূত্রটা আমরা সবাই জানি। তো দেখো একটা জিনিস সবাই কি ভাই দ্রবের মোলার ভর না ভাইয়া? হ্যাঁ, m দ্রবের মোলার ভর, মোলার ভর। তাহলে মোল S ইকুয়াল আমরা লিখতে পারি W ইন্টু 1000 ডিভাইডেড বাই m ইন্টু VML। এবং একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবা যে আমরা যদি এই 1000 সম্পর্কিত যে সূত্রটা আছে এটা যদি ইউজ করি, আমাদের এই আয়তন কিন্তু অবশ্যই মিলিতে এখানে বসাইতে হবে। এই আয়তনটা অবশ্যই মিলিতে বসাইতে হবে, হ্যাঁ। এবং যদি আমরা এই সূত্রটা ইউজ না করি, আমরা যদি এই সূত্রটা ইউজ করি, তাহলে দেখো এই আয়তনটা লিটারে যদি আমাদের দেওয়া থাকে তাহলে লিটারে ডাইরেক্ট ইনপুট দিব। যদি আমরা 1000 ইউজ না করি তাহলে তো লিটারে হ্যাঁ, তাহলে লিটারে দেওয়া থাকবে। হ্যাঁ, যদি লিটারে দেওয়া থাকে তাহলে লিটারে ডাইরেক্ট এই যে এই সূত্র দিয়ে বসাই দেব এখানে। বাট ম্যাক্সিমাম টাইম বইয়ের যে ম্যাথগুলো থাকে সেগুলো হচ্ছে মিলিলিটারে থাকে। সো আমি সূত্র বলবো যে এটাই ম্যাক্সিমাম টাইম তোমার কাজে লাগবে, 1000 সহজ এটা আছে। এবং ওই আয়তনটাকে অবশ্যই তুমি মিলিতেই বসাবা এই জায়গায়, আর 1000টা কাজে লাগবে। আচ্ছা, তো দেখো এটা আসলে কি? তাহলে মোলারিটি ইকুয়াল আমরা বলতে পারি যে W ডিভাইডেড বাই m ইন্টু VL VML ইন্টু হচ্ছে 1000। তাহলে দেখো এরকম একটা সম্পর্ক ধরো তৈরি করে রেখে দিলাম। আচ্ছা, তাহলে মোলারিটি জিনিসটা বোঝা গেছে। এটার এককটা যেন কি ছিল? এটার একক হচ্ছে মোল পার লিটার, বা বড় হাতের m দ্বারাও প্রকাশ করা হতো। এবার চলে আসো নরমালিটিতে। তো নরমালিটির আমরা একটা সূত্রের মতো ফর্ম করার চেষ্টা করি। দেখো মোলারিটিতে আমরা কি বলছিলাম? S ইকুয়াল n বাই VL, যে আয়তনটা লিটার এককে থাকবে। বাট নরমালিটি দেখো SN, নরমালিটিতে আমরা কি লিখতেছি? SN ইকুয়াল n প্রাইম ডিভাইডেড বাই VL। এবং আমরা বলে আসছিলাম এই n প্রাইম হচ্ছে গ্রাম তুল্য ওজন সংখ্যা। দেখো এখানে বসাইছি n এবং এখানে বসাইছি n প্রাইম, পার্থক্য আছে, বাট নিচে দেখো আয়তনই আছে, লিটার এককে আয়তন আছে। সো গ্রাম তুল্য ওজন সংখ্যা। তো এখন দেখো এটাকে কিভাবে ভাঙা যায়? গ্রাম তুল্য ওজন সংখ্যা আসলে বুঝাইতেছে যে আমরা W কে যদি m/e দ্বারা ভাগ করি, আমরা W কে যদি m/e দ্বারা ভাগ করি, এখানে যদি বুঝতে কষ্ট হয় তো আমি চেষ্টা করতেছি। দেখো তাহলে দেখো এই n প্রাইমকে আমরা যদি ভাঙি তাহলে ভেঙে আসলে কি লিখতে পারি? দেখো আমরা নরমালি n কে ভাঙলে কি পাইতাম? W/m পাইতাম। n কে ভাঙলে W/m পাইতাম। বাট আমরা যদি n প্রাইমকে ভাঙি তাহলে n প্রাইমকে যখন ভাঙবো তখন পাবো হচ্ছে W, উপরেরটা যেমন আছে তেমনই থাকবে, বাট নিচে পাবো হচ্ছে m/e। এভাবে আসলে গ্রাম তুল্য ওজন সংখ্যাটাকে ভাঙা হয়। n প্রাইম ইকুয়াল W ডিভাইডেড বাই
এম আর তার নিচে হচ্ছে ই। এটা কি? এটা তো আমরা জানি, এটা হচ্ছে ভর। এবং এম বাই ই এইটা কি? এটা কিন্তু আমরা দেখে আসছি। দেখো এখানে আমরা লিখছি, দেখো তাহলে এই এন প্রাইমকে আমরা কি লিখতে পারি? ডাব্লিউ ডিভাইডেড বাই এম, তার নিচে হচ্ছে ই। ইটা হচ্ছে তুল্য সংখ্যা, যার পরিচয় আমরা তড়িৎ রসায়নে দেখে আসছি। আর এই যে বড় হাতের এম এখানে লেখা হয়েছে, এই বড় হাতের এম হচ্ছে মোলার ভর, এটা আমরা জানি, ঠিক আছে। আর এই যে এম বাই ই, ডাব্লিউ এর নিচে যে জিনিসটা আছে এম বাই ই, এটাকে যেন কি বলা হয়? এটাকে বিভিন্ন কিছু বলা হইতে পারে। এটাকে গ্রাম তুল্য ওজনও বলা হয়, এটাকে গ্রাম তুল্য ভর বলা হয়, এটাকে রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়, এটাকে তুল্য ভর বলা যাইতে পারে, এটাকে তুল্যাঙ্ক ভরও বলা যাইতে পারে। তার মানে এই যে এম বাই ই, এম বাই ই, এই এম বাই ই বলতে আসলে যে কোনো কিছুকেই বোঝাইতে পারে। সবকিছুর মিনিংটাই আসলে এম বাই ই। এ পর্যন্ত বোঝা গেছে? জি ভাই। ভাই গুড়া আসলে 5টা কোন নাম্বার করা যাবে এটা দিয়া? হ্যাঁ হ্যাঁ, যে কোনো ভাবে তোমাকে দিতে পারে, কারণ অনুশীলনের যে ম্যাথগুলো আছে সে ম্যাথগুলাই দেখবা তোমাকে পেঁচাবে হুদাই। রাসায়নিক তুল্যাঙ্ক বললে যে ইজি হইতো, ইজি করবে না, বলবে তুল্যাঙ্ক ভর, বলবে তুল্য ভর। সো তখন যাতে কনফিউজ না হয়ে যায়, সবকিছুই আসলে একই জিনিস, সেটা যেন আমরা বুঝে থাকি। তাহলে দেখো মোল সংখ্যাকে আমরা ভাঙতে পারতাম ডাব্লিউ বাই এম এ, আর গ্রাম তুল্য ওজন সংখ্যাকে আমরা ভাঙতে পারতেছি ঠিক এইভাবে। আর নিচে দেখো ভিএল, লিটার একক আয়তন কিন্তু ঠিকই রয়ে গেছে। তাহলে দেখো এটাকে যদি আমরা একটু সাইজ করি, তাহলে সাইজ করলে ঝাঁকাঝাঁকি করলে দেখো এরকম একটা কিছু আসে। এখানের এমটা নিচে চলে যায়, ইটা লাফ দিয়ে উপরে চলে যায়, ভিএল থাকে আর ডাব্লিউ উপরে থাকে। সো এরকম কিছু একটা আসে, তোমরা একটু বসায় নিও তাইলে বুঝতে পারবা। তাহলে এসএন ইকুয়াল কি লিখতে পারি? এসএন ইকুয়াল মানে নরমালিটি এককে ঘনমাত্রা ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইন্টু হচ্ছে ভিএল। আর এই যে তুল্য সংখ্যাটা আছে এটা লাফ দিয়ে উপরে চলে যাবে, গুণাকারে থাকবে। তাহলে দেখো এই যে এই জিনিসটা কি একটু চেনা চেনা লাগে না? তবুও কি অচেনা? এটা তো অচেনা না মনে হয়। দেখো তো এই জিনিসটা চিনতেছ না? হ্যাঁ, গুড। তাহলে এই জিনিসটা হচ্ছে মোলারিটি। দেখো ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইন্টু হচ্ছে ভিএল। তাহলে দেখো একটা কাজ করি, নরমালিটি তো আছে, নরমালিটিও ইকুয়াল আমরা লিখতে পারি এইটা ইন্টু ই। তার মানে এই জায়গাটায় আমরা এস রিপ্লেস করে দিই। তাহলে এস যদি রিপ্লেস করে দেই তাহলে দেখো একটা সম্পর্ক আমরা পেয়ে যাই, এসএন ইকুয়াল এস ইন্টু ই। এই এসএনটা কি? এসএনটা হচ্ছে নরমালিটি এককে ঘনমাত্রা। এই এসটা কি? এসটা হচ্ছে মোলারিটি এককে ঘনমাত্রা। এবং মোলারিটি এককে ঘনমাত্রাকে যদি আমরা তুল্য সংখ্যা দ্বারা গুণ করে দেই তাহলে আমরা নরমালিটিতে চলে যেতে পারবো। সো খুবই ইউজফুল একটা সূত্র। এটা যোজনী না? এটা যোজনী না ভাইয়া? তুল্য সংখ্যা যোজনী, তুল্য সংখ্যা তো তুল্য সংখ্যা যোজনী একই জিনিস, একই জিনিস। ও আচ্ছা, সক্রিয় যোজনী একই জিনিস, ঠিক আছে। তো এটা হচ্ছে তুল্য সংখ্যা বা ম্যাক্সিমাম কেসে আমাদের বইয়ে যোজনী বলা আছে। আচ্ছা, তো দেখো তাহলে নরমালিটি ইকুয়াল মোলারিটি ইন্টু হচ্ছে তুল্য সংখ্যা। তার মানে মোলারিটিকে আমরা যদি তুল্য সংখ্যা দ্বারা গুণ করে দেই তাহলে আমরা নরমালিটিতে চলে যেতে পারবো। সো খুবই সিম্পল। যেমন ধরো তোমাকে এখানে একটা প্রশ্ন বলতে পারে যে বললো যে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড বা 0.1 সোডিয়াম হাইড্রোক্সাইড না দিয়ে সালফিউরিক অ্যাসিড, যেমন 0.1 মোলার সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা তোমাকে বললো হচ্ছে নরমালিটি এককে বের কর। তাহলে তুমি কি করবা? নরমালিটি এককে যেহেতু বের করতে বলছে তাহলে এসএন সমান সমান এস ইন্টু ই, কারণ ঘনমাত্রা বড় হাতের এম দ্বারা মোলারিটি এককে ঘনমাত্রা বা এস কে বোঝানো হয়ে থাকে। তাহলে এসএন ইকুয়াল এস ইন্টু ই। তাহলে দেখো এস এর ভ্যালুটা তুমি লিখে দিতে পারো 0.1 ইন্টু ই। ই হচ্ছে তুল্য সংখ্যা। এবং অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যার কনসেপ্ট নিয়ে আমি আলোচনা করব। তুল্য সংখ্যা হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে যতগুলা H+ দানে সক্ষম, যতগুলা H+ দানে সে সক্ষম, সেটাই হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা। তাহলে দেখো সালফিউরিক অ্যাসিড তার H+ দানের সক্ষমতা কত? 2, সে 2টা H+ দান করতে পারে। তাহলে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে 2। বুঝতে পারছি? ভাই আরেকটা না সিস্টেম শিখেছিলেন, ওটা হচ্ছে ওই যে অন্যান্য যোগের ক্ষেত্রে নিচে 2 দ্বারা উপরে 1 দ্বারা গুণ করে। ওটা আসতেছি, ওটা আসতেছি, ওটা ওই চ্যাপ্টারে লাগতো, আমি আসতেছি, দেখাবো, সব দেখাবো আজকে। তাহলে দেখো তাহলে হারের ক্ষেত্রে কি ভাইয়া তাহলে কি হবে? হারের ক্ষেত্রে আসতেছি মানে হার যদি হয় এই যে ভাইয়া চার্ট এই যে চার্ট, সব চার্ট রেডি করা আছে,
ধৈর্য আরে ধৈর্য ভাই এত আগে একটু পরে আস্তে আস্তে। ধৈর্য। আচ্ছা দেখো, তাহলে ঘনমাত্রা ইনটু হচ্ছে তুল্য সংখ্যা। তাহলে মোলারিটি এককে ঘনমাত্রাকে যদি তুল্য সংখ্যা দ্বারা গুণ করে দিই তাহলে কত হয় আসলে? 0.1 ইনটু 2 কত? 0.2। 1/5। আচ্ছা, তাহলে দেখো এটাকে আমরা বলতেছি হচ্ছে নরমালিটি বা 0.2 নরমাল। তাহলে দেখছো যে কোনো কিছুকে আমরা হচ্ছে কিসে কনভার্ট করে ফেলতে পারি? আমরা যদি মোলারিটি এককে ঘনমাত্রা থাকে তাহলে আমরা নরমালিটি এককে কত পাবো সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। জাস্ট মোলারিটি এককে ঘনমাত্রাকে আমরা তুল্য সংখ্যা দ্বারা গুণ করে দিছি, এবং কার তুল্য সংখ্যা? যার ঘনমাত্রা বের করতে বলবে তার তুল্য সংখ্যা। তো সিম্পল জিনিস, এটা খুবই কাজের। কখনো যদি নরমালিটি এককে কোনো কিছু বের করতে বলে আমরা জাস্ট মোলারিটি এককে ঘনমাত্রাকে তুল্য সংখ্যা দ্বারা গুণ করে দিব। এখন একটা জিনিস খেয়াল করো, দেখো সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা 6N, তার মানে কি 6 নরমাল? 6 নরমাল। আচ্ছা, তো দেখো আমরা কি লিখতে পারি? Sn ইকুয়াল হচ্ছে S ইন্টু E। তাহলে Sn এর জায়গায় আমরা লিখতে পারি 6। তাহলে এই 6 বানানো কিভাবে সম্ভব? 3 ইন্টু হচ্ছে 2, এভাবে আমরা 6 বানাইতে পারি। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে 2, আর মোলারিটি এককে ঘনমাত্রা তাহলে কত হইতে হবে? 3। এখন এভাবে আমি জিনিসটা দেখাইলাম, এই দুইটাকে গুণ করলে 6 পাওয়া যায়, খুবই সিম্পল, বোঝা যায়। এখন দেখো একটা কথা একটু বলি, কখনো কখনো আমি ম্যাথ করাবো, সেই ম্যাথে তুমি দেখবা N ইন্টু E আছে, মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা আছে, আমরা দেখাবো আস্তে আস্তে। সো দেখো মোল সংখ্যাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা লিখতে পারি S ইন্টু VL ইন্টু হচ্ছে E। আচ্ছা, এখন দেখো এই S এবং E কে যদি আমরা গুণ করি, একত্রে রাখি, VL এভাবেও লিখতে পারি জিনিসটাকে। এখন দেখো এই S ইন্টু E মানেই হচ্ছে Sn বা নরমালিটি এককে ঘনমাত্রা ইন্টু হচ্ছে VL লিটার। সো দেখো এই লাইনটা থেকে আমরা আস্তে আস্তে এই লাইনটা লিখতে পারি। এখন এটা বলার উদ্দেশ্য হইতেছে, সাপোজ তোমাকে বলা হইলো যে 0.2 নরমাল 100 মিলি সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। 0.2 নরমাল 100 মিলি সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে এটাকে কিভাবে তুমি লিখবা দেখো তো? তোমার নরমালিটি দেওয়া আছে, তার মানে তুমি বলতে পারো তোমার S ইন্টু E দেওয়া আছে, তার মানে S ইন্টু E এর জায়গায় বা Sn এর জায়গায় যেটাই বলো না কেন তুমি জাস্ট 0.2 বসাই দিবা, আর আয়তনের জায়গায় S ইন্টু E এর জায়গায় 0.2 বসাইছো, আর আয়তনের জায়গায় তুমি হচ্ছে 100 ডিভাইডেড বাই 1000 এভাবে বসাবো, তারপরে ক্যালকুলেট করবা। এখন দেখো এটা বলার উদ্দেশ্যটা কি? এটা বলার উদ্দেশ্য আরো ক্লিয়ার হবে যখন তুমি এই উদাহরণটা দেখবা। দেখো ধরো তোমাকে বলা হয়েছে 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, অথবা তোমাকে বলা হয়েছে 0.2 নরমাল সালফিউরিক অ্যাসিড। এই দুইটার মধ্যে পার্থক্য কোথায় আসলে? এটাও 100 মিলি, এটাও 100 মিলি। দেখো তুমি যখন এটাকে ভাঙবা, কখনো যদি এভাবে ভাঙতে হয় আমরা পরবর্তীতে দেখাবো, তাহলে N ইন্টু E এভাবে যদি ভাঙি তাহলে মোল সংখ্যাটাকে আমরা লিখতে পারি কি S ইন্টু V ইন্টু হচ্ছে E। তাহলে দেখো এই দুইটাকে আমরা একত্র লিখতে পারি S ইন্টু E ইন্টু হচ্ছে VL। এই যে S ইন্টু E, আমরা যখন এইটা ক্যালকুলেট করতেছি তখন কিন্তু আমাকে লিখতে হইতেছে S মানে হচ্ছে মোলারিটি এককে ঘনমাত্রা, তার মানে 0.2, আর তুল্য সংখ্যা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে সে দুইটা H+ ত্যাগ করতে পারে, তাইলে তার তুল্য সংখ্যা হচ্ছে 2। তাহলে 2 বসাইলাম ইন্টু হচ্ছে আয়তন যেটা দেওয়া থাকবে 100 মিলিতে আছে, তাহলে 1000 দিয়ে ভাগ করে লিটারে কনভার্ট করে নিলাম। তাহলে দেখো আমরা কিন্তু এখানে S এর ভ্যালুও বসাইছি কারণ ঘনমাত্রাটা মোলারিটিতে ছিল, আবার E এর ভ্যালুও বসাইছি। বাট আমাকে যদি 0.2 নরমাল 100 মিলি সালফিউরিক অ্যাসিড বলে,
তাহলে দেখো পার্থক্যটা কোথায় আসলে। এইটার জন্য আমরা লিখতে পারি, আমরা যদি একদম সূত্র থেকেই আসি, n ইন্টু ই, আমরা এখান থেকে লিখতে পারি s ইন্টু ই, একত্র লিখলাম, ইন্টু হচ্ছে ভিএল। খেয়াল করো, এবার কিন্তু s ইন্টু ই মানে হচ্ছে এস এন আমরা জানি, এবার কিন্তু s ইন্টু ই এর ভ্যালু ডাইরেক্ট বলা আছে। এই 0.2 নর্মালটা মানেই হচ্ছে s ইন্টু ই, এটা কি বুঝো? তার মানে এইখানে আমরা জাস্ট 0.2 বসাই দিব, আমরা কিন্তু কখনোই তুল্য সংখ্যাকে গুণ করব না। এই কেসে যখন 0.2 নর্মাল বলবে তখন আসলে এই তুল্য সংখ্যাটা গুণ করাই আছে। তার মানে 0.2 নর্মাল বলতে আমরা বুঝবো আমাকে s ইন্টু ই এর ভ্যালু ডাইরেক্ট বলা আছে, এবং সেটা কত? 0.2। তার মানে ভাইয়া 0.2 ইনটু 2 এটা আলাদা করে করার কোনো দরকার নাই, যেহেতু তোমাকে নরমালিটি বলা আছে। তার মানে ওরা করেই তোমাকে ডাইরেক্ট বলছে ভ্যালুটা হচ্ছে 0.2। ওরা নরমালিটি এককে থাকলে ওই ক্ষেত্রে হলো আপনার গুণটা দেওয়া লাগবে। আর যদি নরমালিটিতে কোনো কিছু বলে তার মানে তোমাকে চোখ বন্ধ করে বুঝতে হবে যে এখানে s ইন্টু ই গুণ করাই আছে। সো আমরা কি করব? জাস্ট ডাইরেক্ট 0.2 বসাই দিব, আর যে আয়তনটা আছে সেটাকে আমরা 100 ডিভাইডেড বাই 1000 এভাবে নিয়ে বাকি কাজ করে ফেলবো। আমরা এই সম্পর্কে জিনিসগুলো আমরা দেখবো আস্তে আস্তে, বাট নরমালিটি যেহেতু শুরু করলাম এই কনসেপ্টটা একটু বুঝাই দিলাম। তাহলে দেখো পোলাপান ভুল করে কোথায়, আবার বলি, পোলাপান ভুল করে মোলারিটি থাকলেও এখানে তুল্য সংখ্যা গুণ করে, আবার নরমালিটি থাকলেও 0.2 এর সাথে তুল্য সংখ্যা গুণ করে দিবে। বাট নরমালিটি থাকলে কিন্তু গুণ করা যাবে না। নরমালিটি থাকলে তোমাকে বুঝতে হবে তোমাকে s ইন্টু ই এর ভ্যালু ডাইরেক্ট দেওয়া আছে, তার মানে s ইন্টু ই এর জায়গায় তুমি ডাইরেক্ট ভ্যালুটা বসাই দিবা। কাহিনী বুঝতে পারছো কি বললাম? জি ভাই বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে কিন্তু ভুল হয় ম্যাক্সিমাম স্টুডেন্টের। আচ্ছা, সেই জন্য একটু ভেঙে দেখাইলাম। সো এই পোর্শনটা বোঝা গেছে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা মোলারিটি এবং নরমালিটির মধ্যে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছি, এবং সম্পর্কটা হচ্ছে এই রকম, ঠিক আছে? এবং এখানে তুল্য সংখ্যা বলতে আসলে কি বোঝায়, তো এটার কিছু কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা কাজে লাগবে তোমার নরমালিটি এককে কিছু বের করার জন্য, কারণ এখানে তুল্য সংখ্যা গুণ দিতে হবে। সো তুল্য সংখ্যা নিয়ে নেক্সট হচ্ছে আমরা থাকবো। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে? জি ভাই। ওকে ফাইন। জি ভাই। এবার চলে আসো যেটার জন্য এত আমরা অধীর হয়ে গেছিলাম। সো এখানে দেখো তুল্য সংখ্যার যাবতীয় যত প্রকার কনসেপ্ট আছে সব আমি এক জায়গায় নিয়ে আসছি, এবং এই চারটা যদি মনে থাকে তাহলে ইহজীবনে তুল্য সংখ্যা রিলেটেড প্রবলেম যেগুলো আছে সেগুলো আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সো আমি স্টেপ বাই স্টেপ শুরু করব। এখানে বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে, অ্যাসিডের ক্ষেত্রে, ক্ষারের ক্ষেত্রে, ধাতুর ক্ষেত্রে, অধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যার কনসেপ্টটা কিভাবে কাজ করে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। সো দেখো আমাদের প্রথম ক্যাটাগরি হচ্ছে অ্যাসিড। মানে অ্যাসিডের ক্ষেত্রে আমরা তুল্য সংখ্যাটাকে কিভাবে ক্যালকুলেট করব। অ্যাসিডের ক্ষেত্রে কনসেপ্টটা কি, তুল্য সংখ্যার কনসেপ্টটা কি, যে যতগুলো H+ দানে সক্ষম একটা অ্যাসিড সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। তাহলে দেখো এক্সাম্পল কি, যেমন HCl হচ্ছে একটা অ্যাসিড। তাহলে এই অ্যাসিড কয়টা H+ দানে সক্ষম? তার কাছে আছে কয়টা? একটা H আছে। তাহলে সে H+ কয়টা দিতে পারবে? একটা। তাহলে একটা যদি দিতে পারে তাহলে তার তুল্য সংখ্যাটা কত হবে ভাইয়া? 1। বুঝতে পারছি? জি ভাই। তারপর দেখো সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কি দাঁড়াইতেছে, সালফিউরিক অ্যাসিডের H+ আছে কয়টা? দুইটা, সে দিতেও পারে দুইটা। তাহলে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2। বোঝা গেছে? আচ্ছা বোঝা গেছে। এবার দেখো H3PO4, এটার নাম বলো। ফসফরিক অ্যাসিড। হ্যাঁ, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। আচ্ছা, তো ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে, ফসফরিক একটু লিখে দেই, এই নামগুলা পেঁচায় ফেলে সবাই। ফসফরিক অ্যাসিড, তো ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন আছে কয়টা ভাইয়া? 3টা। তাহলে দান করতে পারবে কয়টা? H+ 3টা। তাহলে তুল্য সংখ্যা কত হবে ভাইয়া? 3। ঠিক আছে এই পর্যন্ত? জি। আচ্ছা, এবার দেখো H3PO3, এটার নাম হচ্ছে ফসফরাস অ্যাসিড। ফসফরাস। আর H3PO2, এটার নাম কও। এটার নাম হচ্ছে ফসফিনিক অ্যাসিড। আচ্ছা, ফসফিনিক। তাহলে ফসফরিক, ফসফরাস, ফসফিনিক, মানে পিনিক করছে আর কি, পিনিক করলে অক্সিজেন কমে গেছে, এটা মনে রাখবি এভাবে হাসিব। আচ্ছা,
তো দেখো, তাহলে ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন আছে হচ্ছে 3টা, তাহলে তুল্য সংখ্যা হচ্ছে 3। ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন আছে কয়টা? 3টা, তাহলে তুল্য সংখ্যা কয়টা হওয়ার কথা? কত হওয়ার কথা? 3টা ভাই। 3টাই হওয়ার কথা, কিন্তু দেখো এখানে লিখছি হচ্ছে 2, তার মানে ঝামেলা আছে এটার মধ্যে। ঠিক আছে, ঝামেলাটা আমি দেখাবো। আচ্ছা, এবার দেখো ফসফিনিক অ্যাসিডের ক্ষেত্রেও হাইড্রোজেন আছে 3টা, তুল্য সংখ্যা হওয়ার কথা ছিল 3, কিন্তু 3 হয় না, হয়ে গেছে 1, তার মানে এটার মধ্যেও ঝামেলা আছে। সো এই দুইটা একটু এক্সেপশনাল, এই জিনিসটা দেখাবো। এখানে 3 আপাতত দৃষ্টিতে মনে হইলেও ফসফরাস এবং ফসফিনিক অ্যাসিডের ক্ষেত্রে আসলে তুল্য সংখ্যা 3 হয় না, 2 এবং 1 হয় যথাক্রমে। কেন হয় সেটার ব্যাখ্যা দিচ্ছি। আর এটাই আসলে সবাই ভুল করে, কনসেপ্টটা জানে না। সো সবাই আসলে 3 বসায় ম্যাথটা করে আসে, এবং 3 বসায় ম্যাথ করলে কিন্তু ভুল হবে। সো আমরা এটার ব্যাখ্যা পরবর্তীতে দিব, এখানে লিখে রাখছি। তা অ্যাসিডের কাহিনীটা শেষ। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যার কনসেপ্ট কি? যতগুলো H+ দানে সক্ষম কোনো একটা অ্যাসিড, সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। এবার আসো ক্ষারের ক্ষেত্রে, যেটা প্রশ্ন করছিলা, এবার এখানে দেখে। সো ক্ষারের ক্ষেত্রে কনসেপ্টটা কিভাবে কাজে লাগবে? যে আমরা জানি ক্ষারের মধ্যে হচ্ছে OH থাকে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার। সো ক্ষারের মধ্যে OH এর অস্তিত্ব আছে। সো ক্ষারের ক্ষেত্রে কনসেপ্টটা এরকম হবে যে যতগুলো OH- দানে সক্ষম সেটাই হচ্ছে ক্ষারের জন্য তুল্য সংখ্যা, কিংবা যতগুলা OH- দানে কিংবা H+ গ্রহণে সক্ষম সেটাই হচ্ছে ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যা। যদি OH- থাকে সেখানে, তাহলে আমরা দানে কনসিডার করব, আর যদি OH- না থাকে তাহলে কয়টা H+ গ্রহণে সক্ষম সেটা আমরা কনসিডার করব ক্ষারের তুল্য সংখ্যা নির্ধারণে। দেখো কিভাবে কাজ করে জিনিসগুলো। তাহলে দেখো এক্সাম্পল। তো প্রথমে বলছি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সো সোডিয়াম হাইড্রোক্সাইডে OH আছে কয়টা? একটা। তাহলে কয়টা OH সে ত্যাগ করতে পারবে? সে হচ্ছে একটা OH ত্যাগ করতে পারবে, তাইলে তার তুল্য সংখ্যা হচ্ছে 1। এবার আসো আরেকটা ক্ষার, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে 2টা OH আছে, তাহলে সে ত্যাগ করতে পারবে কয়টা? 2টা, তবে তার তুল্য সংখ্যা হচ্ছে 2। আচ্ছা, এবার আসো অ্যামোনিয়া। তো অ্যামোনিয়ার ক্ষেত্রে তুল্য সংখ্যা কত হবে আমাকে একটু বলো তো দেখি। সো ক্ষারের কনসেপ্টে কি বলা হয়েছিল? যতগুলো OH- দানে সক্ষম। যদি OH- থাকে তাহলে আমরা দানকে কনসিডার করব, যে কয়টা OH- ছেড়ে দিতে পারবে। যদি OH- না থাকে, হ্যাঁ ভুলে গেছে ভাই। যদি OH- না থাকে তাহলে H+ গ্রহণের সক্ষম কয়টা সেটা আমরা দেখব। তাহলে দেখো অ্যামোনিয়াতে কোনো OH- নাই, তার মানে ছাড়ার কোনো কোশ্চেন নাই, তার মানে আমাদের H+ গ্রহণে কয়টা সক্ষম সেটা দেখতে হবে। তাহলে অ্যামোনিয়া তো আমরা জানি যে একটা H+ গ্রহণ করলে তার অ্যামোনিয়াম প্লাস আয়নে পরিণত হওয়া সম্ভব। তাহলে অ্যামোনিয়া যে ক্ষারটা আছে সে কয়টা H+ গ্রহণ করতে পারে? একটা ভাই। তাহলে একটা যদি H+ গ্রহণ করতে পারে তবে তার তুল্য সংখ্যা হচ্ছে 1। অনেকে আবার মনে করতেছে ভাইয়া H3 3টা আছে, 3টা মনে হয় ছাড়বে। ভাইয়া ছাড়ার কনসেপ্টটা ছিল অ্যাসিডের জন্য, যতগুলা H+ দানে সক্ষম, কিন্তু অ্যামোনিয়া কিন্তু অ্যাসিড না, সে ক্ষার। তার ক্ষেত্রে কনসেপ্টটা এইভাবে কাজ করবে। ভাই আমি একটা জিনিস ভুলে গেছিলাম, যে ব্রনস্টেড লাউরির মতে হচ্ছে যে ক্ষার হচ্ছে মানে প্রোটন গ্রহণ করে, এটা মানে ভুলে গেছিলাম, এই জন্য বলছিলাম যে জানি না। হ্যাঁ হ্যাঁ, এখন ব্রনস্টেড মনে লাউরির পড়ছে না। কাহিনী, হ্যাঁ ঠিক আছে, গুড। আচ্ছা, তো এটা হচ্ছে ক্ষার। তো ক্ষারের ক্ষেত্রে অ্যামোনিয়া একটা প্রোটন গ্রহণ করে, তাহলে তার তুল্য সংখ্যা হচ্ছে 1। এবার আসো ধাতু অধাতু। এই ধাতু অধাতুর কনসেপ্ট কিন্তু আমরা তড়িৎ রসায়নে দেখে আসছি। সো ধাতু অধাতুর বিষয়টা আমরা কিভাবে যেন পড়ছিলাম, যে সক্রিয় যোজনী। ধাতু অধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যার কনসেপ্টটা হচ্ছে তার সক্রিয় যোজনী। তো সক্রিয় যোজনী বলতে আসলে কি বুঝাইতেছে? পরমাণু সংখ্যা ইনটু হচ্ছে সিঙ্গেল পরমাণুর যে যোজনী, সেটাই হচ্ছে সক্রিয় যোজনী ক্যালকুলেট করার সিস্টেম। তাহলে দেখো ক্যালসিয়াম হচ্ছে একটা ধাতু। তাহলে ক্যালসিয়ামের সক্রিয় যোজনী আমরা যদি বলি সেটা কত? আসলে আমরা সবাই জানি ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2। তাহলে তুল্য সংখ্যা কত হবে ক্যালসিয়ামের জন্য? 2। এবার চলে আসো অক্সিজেন। অক্সিজেন একটা পরমাণু বা অধাতু বলতে পারো। তো অক্সিজেনের তুল্য সংখ্যা কত হবে বলো তো? 2 হবে ভাই। অক্সিজেনের যোজনী আমরা জানি 2, 2। তাহলে তুল্য সংখ্যা হচ্ছে 2, এবং এটার পরমাণু আছে একটা। সো 1 দিয়ে গুণ করলেও যে কথা, না করলেও সে কথা। তাহলে 2 × 1 মানে হচ্ছে 2।
এবার দেখো অক্সিজেন অণু, গ্যাস, হ্যাঁ, তো এই ক্ষেত্রে কয়টা হবে আমরা জানি যে এভাবে যদি ক্যালকুলেট অক্সিজেন অণুর করতে হয় সেক্ষেত্রে আমরা পরমাণু সংখ্যা ইনটু যোজনী এভাবে ক্যালকুলেট করব। তাহলে একটা অক্সিজেন পরমাণুর যোজনী হচ্ছে 2, আমার পরমাণু সংখ্যা আছে হচ্ছে 2টা, তাহলে 2 ইনটু 2 মানে হচ্ছে 4। তার মানে অক্সিজেন অণুর ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে 4 এবং অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে 2। সো আমরা 4 দিয়ে কিন্তু ম্যাথ করছিলাম তড়িৎ রসায়নে, আমরা দেখে আসছি। তাহলে ধাতু অধাতুর ক্ষেত্রে কনসেপ্ট কি? সক্রিয় যোজনী। অধাতুর ক্ষেত্রে ম্যাক্সিমাম কিভাবে কাউন্ট করা যায়? পরমাণু সংখ্যা ইনটু হচ্ছে যোজনী। আচ্ছা, তো ধাতুর কনসেপ্টটা গেল, ধাতু অধাতুর কনসেপ্ট। এবার হচ্ছে লবণ, ক্ষারীয় যৌগ কিংবা হচ্ছে অক্সাইড, এদের ক্ষেত্রে তুল্য সংখ্যার কনসেপ্টটা কি এটাও আমরা দেখছিলাম। দেখো, লবণ কিংবা ক্ষারীয় যৌগ কিংবা অক্সাইড এদের ক্ষেত্রে তুল্য সংখ্যার কনসেপ্ট হচ্ছে ক্যাটায়নের মোট চার্জ, মানে আমাদের যৌগের মধ্যে ক্যাটায়নের চার্জ মোট যত হবে সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। তাহলে দেখো, সোডিয়াম ক্লোরাইড একটা লবণ, তো লবণের ক্ষেত্রে আমরা তুল্য সংখ্যা কাউন্ট করব, চলো করি। তাহলে সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়নকে, ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম, তাহলে তার চার্জ কত? চার্জ হচ্ছে +1। তাহলে সোডিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা কত হবে? 1। ক্যাটায়নের মোট চার্জ এবং ক্যাটায়ন এখানে একটাই আছে, সো 1 ইনটু 1 মানে হচ্ছে 1। এবার আসো অ্যালুমিনিয়াম সালফেট, তড়িৎ রসায়ন ক্লাসেও বলছিলাম এটার তুল্য সংখ্যা কত হবে ভাই? 6। হ্যাঁ, একটা অ্যালুমিনিয়ামের চার্জ কত? +3। অ্যালুমিনিয়াম আছে কয়টা? 2টা, তাহলে +3 ইনটু 2 মানে হচ্ছে 6। তাহলে অ্যালুমিনিয়াম সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 6 বা 6। আর তুল্য সংখ্যার আগে প্লাস মাইনাস দেওয়া লাগে না, টেনশন নেই। আচ্ছা, সো এটাও একটা লবণ। লবণের ক্ষেত্রে দেখলাম ক্যাটায়নের মোট চার্জ ক্যালকুলেট করছি, একটা অ্যালুমিনিয়ামের +3, 2টা পরমাণু আছে, তাহলে +3 ইনটু 2 মানে হচ্ছে 6। আচ্ছা, এবার আসো অক্সাইড। আচ্ছা, তো অক্সাইডের ক্ষেত্রে কিরকম হবে? ক্যালসিয়াম অক্সাইড, তার তুল্য সংখ্যাটা কত হবে ভাই? 2। ক্যালসিয়াম, এটাই তো হচ্ছে আমাদের ক্যাটায়ন, সো ক্যালসিয়ামের চার্জ কত? +2। তার মানে ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা হচ্ছে 2। এবার আসো পানি, নিচে এটা পানি লেখা হয়েছে, তো পানির ক্ষেত্রে তুল্য সংখ্যা কত হবে ভাই? আমরা তড়িৎ রসায়নে দেখছিলাম কত? 2। হাইড্রোজেন, 2 হবে। এটা হচ্ছে একটা ক্যাটায়ন, সো +1। আছে কয়টা হাইড্রোজেন? 2টা। তার মানে ক্যাটায়নের মোট চার্জ হচ্ছে +1 ইনটু 2 মানে হচ্ছে 2। তাহলে দেখো, লবণ কিংবা ক্ষারীয় যৌগ কিংবা অক্সাইডের ক্ষেত্রে তুল্য সংখ্যা আমরা এভাবে ক্যালকুলেট করতে পারি। এবার দেখো, এখানে আরেকটা ক্যাটাগরি লিখে রাখছি, এটা আমাদের কাজে লাগবে এই চ্যাপ্টারে বিশেষ করে। তো জারক কিংবা বিজারক এই সম্পর্কে হয়তো আইডিয়া আছে, আমরা পড়ছি অনেকেই চ্যাপ্টারটা। সো জারকের ক্ষেত্রে তুল্য সংখ্যার কনসেপ্টটা কিরকম? গৃহীত ইলেকট্রন সংখ্যা, আমি ছবি তুলে যখন দিয়ে দিব এটা দেখতে পারবো, সমস্যা নেই, জায়গা নেই এই কারণে মোটা কলম দিয়ে লিখিনি। তাহলে জারকের ক্ষেত্রে তুল্য সংখ্যার কনসেপ্টটা কি? গৃহীত ইলেকট্রন সংখ্যা, মানে একটা জারক আমরা জানি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে জারক ঠিক কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে সেই সংখ্যার উপর ভিত্তি করে আমরা তুল্য সংখ্যা নির্ধারণ করতে পারি। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট এসিডিয়াম মিডিয়ামে যদি হয়, তাহলে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7। তাহলে +7 থেকে দেখো সে যখন বিক্রিয়া করে +2 তে যায়, তাহলে +7 থেকে +2 তে গেছে, জারণ মান কি হয়েছে? কমছে, +7 থেকে +2। তাহলে জারণ মান কমছে মানে কত কমছে দেখো তো, সে 5টা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে তার +7 থেকে +2 তে যাওয়া সম্ভব। তাইলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে জারক, সেই জারকের ক্ষেত্রে আমরা তুল্য সংখ্যা বলতে পারি হচ্ছে 5। যদিও আমরা এখানে ম্যাঙ্গানিজের জারণ মান নিয়ে কাজ করছি, বাট এটা একবারে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যাই বলতে পারি, কোনো সমস্যা নেই, কারণ এটা যৌগ হিসেবেই থাকে। আচ্ছা, তো জারকের ক্ষেত্রে কিরকম? গৃহীত ইলেকট্রন সংখ্যা, সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? +7 থেকে +2 তে যাইতে 5টা গ্রহণ করছে, তাহলে তার তুল্য সংখ্যা হচ্ছে 5। এবার দেখো বিজারক, সো বিজারকের ক্ষেত্রে লেখা হয়েছে বর্জিত ইলেকট্রন সংখ্যা, মানে সে যতগুলা ইলেকট্রন ছেড়ে দিবে, বর্জন করবে। তাহলে উদাহরণটা কি? যেমন হাইড্রোজেন সালফাইড, তাহলে দেখো এখানে এটা হচ্ছে +1 ইনটু 2 মানে একবারে লিখতে পারি হাইড্রোজেনের +2। তাহলে সালফারের জারণ মান কত? এখানে সালফারের জারণ মান হচ্ছে -2। তাহলে দেখো সালফার গেছে কোথায়? -2 থেকে 0 তে গেছে, তার মানে -2 মানে কি? সে
দুইটা ইলেকট্রন গ্রহণ করা অবস্থায় রইছিল, এ কারণে তার নেগেটিভ চার্জে সে চার্জিত হয়েছে। তাহলে দুইটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলেই কিন্তু সে জিরোতে যাইতে পারবে। তার মানে এই হাইড্রোজেন সালফাইডের সালফার কি করছে, দুইটা ইলেকট্রন ছেড়ে সালফার পরমাণুতে পরিণত হয়েছে। তাহলে বর্জিত ইলেকট্রন সংখ্যা কত এই বিজারকের ক্ষেত্রে? বর্জিত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। তাহলে এখানে তুল্য সংখ্যা হচ্ছে 2। তাহলে জারক কিংবা বিজারকের ক্ষেত্রে তুল্য সংখ্যার কনসেপ্ট হচ্ছে জারকের ক্ষেত্রে গৃহীত ইলেকট্রন সংখ্যা, বিজারকের ক্ষেত্রে বর্জিত ইলেকট্রন সংখ্যা। এই নিয়ে আমরা ডিটেলস আবার দেখব, কোনো সমস্যা নেই, এখানে জাস্ট একবার একটু আইডিয়া দিয়ে রাখলাম। তাহলে এই যে চার্ট, এই চার্টটা যদি মনে রাখতে পারো এইভাবে সিস্টেমেটিক ভাবে, তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এই পর্যন্ত বুঝতে পারছো, তারপরে এখানে আসবো। বুঝা গেছে। আচ্ছা, এবার দেখো আমাদের যেই জিনিসগুলা নিয়ে ঝামেলা ছিল। আরে অ্যামোনিয়ামটা আরেকবার শর্টে বলবেন ভাই। আচ্ছা বলতেছি। ওটা ওই যে H3 তো দেয়া আছে, ওটা গ্রহণ আমার মনে হচ্ছে এই তিনটা গ্রহণ করবে এরকম মনে হচ্ছে। না না, অ্যামোনিয়া কি একটা ক্ষার? তো ক্ষারের ক্ষেত্রে কনসেপ্টটা কি ছিল? যতগুলা OH মাইনাস দানে কিংবা H প্লাস গ্রহণের সক্ষম। অ্যামোনিয়া তো একটা ক্ষার, এখানে কিন্তু OH মাইনাস দানের কেস নাই। তাহলে কি কেস বাকি আছে? কতগুলা H প্লাস গ্রহণের সক্ষম, এটা বাকি আছে। তাহলে অ্যামোনিয়া তো ক্ষার, সে তো আর তিনটা ইলেকট্রন ছেড়ে দিবে না, সে তো অ্যাসিড না। তাহলে গ্রহণের কনসিডারেশন আসবে। তাহলে অ্যামোনিয়া অলরেডি আছে, সে কয়টা গ্রহণ করতে পারে? আর একটা H প্লাস গ্রহণ করে সে অ্যামোনিয়াম প্লাস আয়নে যাইতে পারে, এটা আমরা জানি। তাহলে গ্রহণ করতে পারতেছে, হ্যাঁ গ্রহণ করতে পারতেছে একটা। তাহলে তার তুল্য সংখ্যা কত হবে? 1। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা ঠিক আছে, এবার এখানে আসো। সো ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড এবং ফসফিনিক অ্যাসিড, এই তিনটা অ্যাসিডের স্ট্রাকচার যদি আমরা জানি, তাহলে আমরা আসলে 3, 2 এবং 1 এর কাহিনীটা বুঝতে পারবো। সো স্ট্রাকচারটা একটু দেখার চেষ্টা করি। দেখো, এটা একটা গঠন আঁকছি। এটা কিসের গঠন তোমরাই বলবা। এখানে ফসফরাসের সাথে ডাবল বন্ডে একটা অক্সিজেন আছে, OH 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 অক্সিজেন আছে এবং হাইড্রোজেন গুলো আছে। সেটা কিসের গঠন আঁকছি বলো তো? ফসফরিক, ফসফরাস নাকি ফসফিনিক? চলো একটু কাউন্ট করি। দেখো H3 দেখো 3টা আছে, H3 অক্সিজেন কয়টা আছে? 4টা, আর ফসফরাস একটা আছে। তার মানে এটা হচ্ছে আমাদের ফসফরিক অ্যাসিডের গঠন। বুঝতে পারছি। এখন কাহিনী কি দেখো, কাহিনী হচ্ছে যে অক্সিজেন আমরা তো জানি অনেক বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, তার তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, এটা আমরা জানি, ফার্স্ট পেপারে দেখে আসছি। তাহলে অক্সিজেন যখন হাইড্রোজেনের সাথে বন্ড ক্রিয়েট করবে, আমরা একটা জানি যে এরা হচ্ছে সমযোজী বন্ধন ক্রিয়েট করে। তার মানে অক্সিজেন একটা, হাইড্রোজেন একটা, দুইজন মিলে ইলেকট্রন শেয়ার করে। এখন অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5, হাইড্রোজেনের হচ্ছে 2.2। আমরা একটা জিনিস জানি যে দুইটা পরমাণুর মধ্যে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, সে হচ্ছে সমযোজী বন্ধনে এই শেয়ারকৃত ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিবে বেশি। তাহলে দেখো, অক্সিজেন এবং হাইড্রোজেনের মাঝে যে শেয়ারকৃত ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা আসলে অক্সিজেন নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করবে, কারণ অক্সিজেন অনেক বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। সেটা কত? 3.5, আর হাইড্রোজেনের হচ্ছে 2.2। তাহলে দেখো, অক্সিজেন যদি এই শেয়ারকৃত ইলেকট্রনটা নিজের দিকে টানার চেষ্টা করে, তাহলে হাইড্রোজেন কি অনেক কষ্ট পাবে না? অক্সিজেন যদি সবকিছু নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে হাইড্রোজেন কি কষ্ট পাবে। সো কষ্ট পেয়ে সে মনের দুঃখে দ্রবণে দৌড় দিয়ে চলে যাবে, সে H প্লাস আয়ন হিসেবে মুক্ত হইতে পারবে, কারণ অক্সিজেন তার নিজের ইলেকট্রনটা তো আছেই, পাশাপাশি হাইড্রোজেনের ইলেকট্রনটাও টান দিয়ে নিয়ে গেছে নিজের কাছে। তাহলে হাইড্রোজেন কষ্ট পাবে এবং খুব ইজিলি দ্রবণে চলে যেতে পারবে। তাহলে দেখো, এখানেও অক্সিজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, তার মানে কি এখানেও টানাটানি সম্ভব। আর টানাটানি যদি সম্ভব, তাহলে হাইড্রোজেন এখান থেকেও বের হওয়া সম্ভব। আবার এখানেও অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, তার মানে এখানেও টানাটানি, এখান থেকেও হাইড্রোজেন বের হওয়া সম্ভব। তাহলে দেখো, ঠিক কয়টা জায়গা থেকে হাইড্রোজেন আসলে বের হইতেছে? একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটা জায়গা থেকে হাইড্রোজেনের যেহেতু বের হওয়া সম্ভব, আমরা বলছিলাম যতগুলো H প্লাস দানে সক্ষম সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। তাহলে এই ফসফরিক অ্যাসিড আসলে 3টা H প্লাস ছেড়ে দিতে পারে, তাই তার তুল্য সংখ্যা হইল 3। বুঝতে পারছি কাহিনী? আচ্ছা, এটা ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে এরকম কেস খাটবে। হ্যাঁ বলো।
বলছি গুরুজি आपका जय हो। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। এবার পরে পরে এবার হচ্ছে ফসফরাস হোয়াট অ্যাসিড। ইনভেন্টরি ভাইয়া, হোয়াট ইনভেন্টরি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গুড। আচ্ছা দেখো ফসফরাস অ্যাসিড, এখন এটার কাহিনীটা একটু খেয়াল করো। দেখো এখানে টানাটানি সম্ভব কয় জায়গায়? এই যে টান দিল দুই জায়গায়। হাইড্রোজেন বের হয়ে গেল, এই যে টান দিল হাইড্রোজেন বের হয়ে গেল। কেন টানতেছে কাহিনী কিন্তু তড়িৎ ঋণাত্মকতার কাহিনী, ঠিক আছে? আচ্ছা তাহলে এখান থেকে দুই জায়গা থেকে হাইড্রোজেন বের হইতে পারতেছে, হ্যাঁ তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা তাহলে এখান থেকে দুইটা হাইড্রোজেন বের হবে, কিন্তু দেখো এখানে আরেকটা হাইড্রোজেন আছে, সেটা আবার কার সাথে কানেক্টেড? ফসফরাসের সাথে কানেক্টেড। আচ্ছা এখন কাহিনী হইতেছে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.2 আর ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা আসলে 2.19, লেখা হয় 2.1। যাই হোক এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখো তো, খুবই কম না? খুবই নগণ্য, 2.2 আর 2.1। তার মানে চিন্তা করো এদের মাঝে যে শেয়ারকৃত ইলেকট্রন কেউই আসলে ওইভাবে টানাটানি করবে না। তাহলে টানাটানি না যদি করে, হ্যাঁ টানাটানি যদি না করে তাহলে হাইড্রোজেন আসলে কষ্ট পাবে না, আর কষ্ট যদি না পায় সে হচ্ছে দ্রবণে চলে যাবে না। তাহলে সে কি করবে? সেখানেই বসে থাকবে। তাহলে এই ফসফরাস এবং হাইড্রোজেনের এই বন্ডটা ভাঙা আসলে হাইড্রোজেন সম্ভব। জলে ডুবে মরবে না? হ্যাঁ হ্যাঁ তাহলে হাইড্রোজেন জলে ডুবে মরবে না? হ্যাঁ তাহলে ফসফরাস এবং হাইড্রোজেনের এই বন্ডটা আসলে ভাঙা সম্ভব না। তাহলে বন্ড ভাঙা সম্ভব হচ্ছে এই দুইটা জায়গায়, তাহলে এই দুইটা হাইড্রোজেন হচ্ছে বের হয়ে চলে যাবে। তাহলে এখানে হাইড্রোজেন ত্যাগ করা সম্ভব কয়টা? দুইটা। তাহলে তুল্য সংখ্যা হচ্ছে 2। এখন দেখো তো এটা কোন অ্যাসিড একটু বলো তো? H3PO3, তার মানে ফসফরাস অ্যাসিড। তার মানে ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা 2, 3 কিন্তু না। কেন না ব্যাখ্যা করলাম, এগুলা খুঁজে পাবা না বইয়ে। আচ্ছা এবার দেখো ফসফিনিক অ্যাসিড। তাহলে দেখো ফসফিনিক অ্যাসিডের ক্ষেত্রে কাহিনী কি? একই রকম। এখানে অক্সিজেন হাইড্রোজেন, তাহলে টানাটানি সম্ভব, টানলে হাইড্রোজেন বের হয়ে যাবে। হাইড্রোজেন যদি চলে যায় তাহলে দেখো এই দুইটা হাইড্রোজেন কিন্তু রয়ে যাবে, কারণ এরা কি? একটা হাইড্রোজেন জল ডুবে। এরা হচ্ছে ফসফরাসের সাথে কানেক্টেড এবং এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নেই বললেই চলে। তাহলে হাইড্রোজেন গুলা বের হইতে পারবে না, তাহলে এখানে থেকে যাবে। তার মানে এখানে একটা হাইড্রোজেন শুধু বের হওয়া সম্ভব, তাহলে তার তুল্য সংখ্যা 1 হইতে বাধ্য। তাহলে এইটা হচ্ছে ফসফিনিক অ্যাসিডের হাইড্রোজেন জলে ডুবে মরবে তুল্য সংখ্যা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাহিনী। আচ্ছা ঠিক আছে। আল্লাহ